তো আজকে আমরা আমরা দেখবো হচ্ছে গিয়ে স্টিম জেনারেটিং ইউনিটস, অর্থাৎ আমাদের যে কোর্সটা আছে সেখানে আমরা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে তোমার মনে করো আমরা পাওয়ার প্ল্যান্ট বলো আর বিভিন্ন অ্যাপ্লিকেশনে বলো, আমাদের স্টিমটাকে আমরা কাজে লাগাই। যে যতগুলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে তোমার, সে নিউক্লিয়ার হোক, কোল বেসড হোক, যে কোনো কিছু হোক না কেন, সেটা আসলে চলে হচ্ছে স্টিমের উপর বেস করে। সামহাও একটা স্টিমটা প্রডিউস করা হয়, সেই স্টিমটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়, সেই টারবাইন থেকে আমাদের বিদ্যুৎ তৈরি হয় বা কারেন্ট প্রোডাকশন, পাওয়ার প্রোডাকশন হয়। তো এখন সেই স্টিম প্রোডাকশন আমরা কিভাবে করব সেটা নিয়ে তার কিছু একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়া হবে এখানটায় আছে ক্লাসে। আর তারপরের ক্লাসে দেওয়া হবে যে সেই স্টিম প্রোডাকশনটাকে বুস্ট করার জন্য আমরা কিছু কম্পোনেন্ট ইউজ করি। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে শুধু হচ্ছে কি আমরা স্টিম প্রোডাকশন, স্টিম জেনারেটিং ইউনিট গুলো দেখবো আর কি হতে পারে। তো শুরু করার আগে আমরা দেখি যে আসলে স্টিমটা বলতে আমরা কি বুঝি যে মনে করো যে স্টিম কাকে বলে। তো ডেফিনেশনটা সিম্পল, ইফ ওয়াটার ইজ হিটেড বিয়ন্ড দ্য বয়লিং পয়েন্ট ইট ভেপোরাইজেস ইনটু স্টিম। এটা আমরা সবাই জানি যে আমরা যদি ওয়াটারকে তার বয়লিং পয়েন্টের থেকে বেশি টেম্পারেচার দিয়ে তোমার হিট করা হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার তার একটা ফেজ চেঞ্জ হয়, অর্থাৎ লিকুইড ফেজ থেকে গ্যাসিয়াস ফেজে চলে যায়। তো সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে স্টিম। তো এখন এই স্টিমটা অনেক রকমের হতে পারে, যেমন তোমাদের কিছুদিন আগে ক্লাস করিয়েছিলাম যে তোমার প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফে দেখিয়েছিলাম যে তোমার হচ্ছে গিয়ে যদি কোনো কারণে প্রেসার এবং টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে তোমার হচ্ছে গিয়ে কি হতে পারে। যেমন সিম্পল যদি কনসেপ্টে যাও, যে আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে কি হয়, টেম্পারেচার বাড়ালে তোমার হচ্ছে গিয়ে আস্তে আস্তে তার যে ফেজ চেঞ্জটা হবে, প্রথম হবে গিয়ে 100 ডিগ্রিতে, প্রথম হবে গিয়ে 0 ডিগ্রিতে, অর্থাৎ তোমার আইস থেকে হবে হচ্ছে গিয়ে ওয়াটারে, ওয়াটার থেকে হবে গিয়ে 100 ডিগ্রিতে হবে হচ্ছে গিয়ে তোমার গ্যাসিয়াস ফর্ম, আমরা যেটাকে বলি ভ্যাপার। তো যদি আমরা টেম্পারেচার প্রেসার গ্রাফে দেখি তাহলে কি হতে পারে, মনে করো যে জিরো টেম্পারেচার এবং জিরো প্রেসারে, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে টেম্পারেচার প্রেসার বাড়াচ্ছি, তাহলে কি হবে, এখানে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে এই সাইডটা আমাদের আইস আছে, আইসি জোন আছে, আর এই জায়গাটা হচ্ছে গ্যাস এবং মাঝখানে হচ্ছে ওয়াটার। তো তার মানে কি, তোমার হচ্ছে গিয়ে দেখো, আমরা সিম্পল কনসেপ্ট, যদি তোমার অ্যাটমসফেরিক প্রেসার মানে কত, 1 অ্যাটমসফেরিক প্রেসারে আমরা দেখি যে 0 ডিগ্রি টেম্পারেচারে সেটা হচ্ছে গিয়ে থাকে সলিড, অর্থাৎ আমরা ধরে নিলাম 1 অ্যাটমসফেরিক প্রেসারে এটা হচ্ছে গিয়ে সলিড থাকে, সেটা হচ্ছে আইস। তাহলে এখন যদি এটাকে ফিক্স থাকতো, তাহলে টেম্পারেচার বাড়ালে এটা আস্তে 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 তোমার কি হতো, এটা হচ্ছে গিয়ে তার ফেজ চেঞ্জ করতো। বাট যদি একই সাথে প্রেসার এবং টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে হচ্ছে কি, তোমার হচ্ছে কি আমরা এটাকে, এই প্রেসার এবং টেম্পারেচারটাকে মনে করো 1 অ্যাটমসফিয়ারে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা 0 ডিগ্রি উপরে গেলে আমরা হচ্ছে গিয়ে পেতাম হচ্ছে গিয়ে ওয়াটার বা লিকুইড, একটু ব্লু কালার যেটা এখানটায় আছে। তো কিন্তু এখন যদি তোমার হচ্ছে গিয়ে আরো বাড়ানো হয় প্রেসার, যদি টেম্পারেচারটা ফিক্স থাকতো, তাহলে দেখো তাহলে আলটিমেটলি কি হতো, আরো প্রেসারাইজ করলে সেটা আবার সলিড হয়ে যেত। তো ব্যাপারটা এরকম আর কি, যে আমরা 0 ডিগ্রিতে যদি আরো বেশি প্রেসার দিতাম, তাহলে হতো কি, সেটা হতো কি সলিড হয়ে যেত আর কি, বা আইস হয়ে যেত। আচ্ছা, এখন যদি প্রেসারটাকে ফিক্সড রাখতাম, যদি টেম্পারেচার বাড়াতাম, তাহলে সেটা ফার্স্টে ওয়াটার হতো, দেন হচ্ছে তোমার আইস হতো। তো এরকম একটা ব্যাপার, এখান থেকে আমরা যদি সেটাকে নিয়ে চিন্তা করি, তাহলে এখানে একটা ট্রিপল পয়েন্ট আছে। ট্রিপল পয়েন্টটা কি, ট্রিপল পয়েন্ট হচ্ছে কি আমাদের এই একটা একটা সার্টেন প্রেসার এবং টেম্পারেচারে দেখা যায় যে তোমার তোমার এই মনে করো যে ওয়াটারটা হচ্ছে গিয়ে তোমার আইসও থাকে, ওয়াটারও থাকে, এবং হচ্ছে গিয়ে ভ্যাপারও থাকে। সে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার কত, সেটাকে বলা হয় তোমার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হচ্ছে গিয়ে 0.6 কিলো প্যাসকেলে এটা হতে পারে। এবং আরটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, সেই ক্রিটিক্যাল পয়েন্টের পরে কি হয়, পরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সুপার হিটেড স্টিম হয়। এটার উপরে তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি আমরা যেটাকে বলবো সুপার হিটেড স্টিমটা আসলে কি, যেখানে তোমার আসলে কোনো ধরনের ভেপার কন্টেন্ট থাকে না। এটাকে এরকম বলতে পারি আমরা, যে সেটা পুরোপুরি ওয়াটারটা হচ্ছে গিয়ে ড্রাই হয়ে যায়, মানে হলো গিয়ে বা ভেপারটা ড্রাই হয়ে যায়, এখানে আর কোনো ওয়াটার ড্রপলেট থাকে না। তোমরা যদি আহ মনে করো যদি এরকম হয় যে আমরা হচ্ছে গিয়ে একটা, যে আমরা নর্মাল যে পানি গরম করি, পানি গরম করলে কি হয়, এটা 100 ডিগ্রি টেম্পারেচার উপরে গেলে, বিকজ 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, পানি গরম করলে কি হয়, গরম করলে সেখানে হচ্ছে গিয়ে ভ্যাপার তৈরি হয়। সেই ভ্যাপারটা কিন্তু দেখো, খেয়াল করে দেখো, যেটা একটা ভেজা ভেজা থাকে, মানে সেটার মধ্যে আসলে কিছুটা হলেও ওয়াটার কন্টেন্ট থাকে। তো
তো সেইটাকে বলা হয় ওয়েট, তোমার হচ্ছে গিয়ে স্যাচুরেটেড স্টিম। তো স্যাচুরেটেড স্টিম ওয়েট আকারে আছে, এবং সেখানে যদি তোমার ওয়াটার কন্টেন্ট না থাকে তাহলে আমরা ড্রাই বলি, এবং সেটা আরো পসিবল হয় যখন আমরা এটাকে সুপার হিটিং স্টেজে নিয়ে যাই, আরো টেম্পারেচার বাড়িয়ে বা প্রেসার কমিয়ে যখন নিয়ে তখন সেটা কিছুটা একটা উদাহরণ দেখতে পারো এখানটায়, যে তোমার একটা ওয়েবসাইট থেকে নেওয়া tlb.com থেকে। এখানে খেয়াল করে দেখো যে স্যাচুরেটেড স্টিমটা কিরকম হচ্ছে। তোমার হচ্ছে গিয়ে অনেকটা এরকম, হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা জানি না, যে একটু ধোয়া ধোয়া লাগে। আর এটা হচ্ছে একদম, আর সুপার হিটেডটা হচ্ছে কিন্তু পুরোপুরি হচ্ছে গিয়ে তোমার ধোয়ার মতো। আর এটা এখানে হচ্ছে গিয়ে কিছুটা ওয়াটার কন্টেন্ট আছে স্যাচুরেটেড স্টিমে। তো মলিকুলার মুভমেন্ট দেখলে বোঝা যায় যে কিছুটা হলেও তোমার হচ্ছে যে সুপার হিটেডে তোমার হচ্ছে মলিকুলার মুভমেন্ট বেশি, এবং এটা কিছুটা তোমার হচ্ছে গিয়ে মানে ডেন্সিটি কম তোমার হচ্ছে সুপার হিটেড স্টিমে। তো এখন আসলে কথা হলো যে আমরা কোনটা কাজে লাগাবো, যে স্যাচুরেটেড স্টিম নিব নাকি সুপার হিটেড স্টিম নিব। তো স্যাচুরেটেড স্টিমটা হচ্ছে গিয়ে তোমার মোটামুটি পাওয়া যায় 100 ডিগ্রি টেম্পারেচার উপরে গেলে, আর সুপার হিটেড স্টিমটা হচ্ছে গিয়ে আরো অনেক টেম্পারেচার বেশি নিতে হবে, দেন এটা হচ্ছে সুপার হিটেড স্টিম পাওয়া যায়, এবং সেখানে হচ্ছে গিয়ে কোনো ধরনের ভেপার কন্টেন্ট থাকবে না বা ওয়েট তোমার হচ্ছে থাকবে না, পুরোপুরি হচ্ছে গিয়ে H2O মলিকিউল থাকবে যেটা গ্যাসিয়াস ফর্মে চলে যাবে। তো কোনটা কাজে লাগে, যেমন তোমার স্যাচুরেটেড স্টিমটা আমরা মেইনলি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা ইউজ করি আমরা, যে তোমাদের হচ্ছে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে পারে, এগুলো যখন হচ্ছে গিয়ে তোমার আয়রন করতে লাগে, অথবা তোমার হচ্ছে গিয়ে কোনো ধরনের ডিসইনফেকশন করতে লাগে স্যাচুরেটেড স্টিমটা, বা তোমার হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা স্যাচুরেটেড স্টিমটা ইউজ করি। এটা হচ্ছে ভালো, বিকজ এখানে ওয়াটার কন্টেন্ট থেকে যায়, তার ফলে হচ্ছে গিয়ে তোমার ওয়াটারের হচ্ছে গিয়ে আসলে আমরা বলি যে তোমার হচ্ছে হিট ক্যাপাসিটি অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা বলি যে সুপার স্যাচুরেটেড স্টিমটা ভালো ফর হিট ট্রান্সফার অ্যাপ্লিকেশন। কিন্তু সুপার হিটেড স্টিমটা আমরা মেইনলি ইউজ করি পাওয়ার প্ল্যান্ট বা টারবাইন ঘোরানোর কাজে। অর্থাৎ আমাদের মেইন ফোকাসটা এখানে আমরা যে কথাগুলো বলছিলাম যে আলটিমেটলি সেটা হচ্ছে গিয়ে আমরা সুপার হিট স্টিমটা ইউজ করব, সেটা হচ্ছে টারবাইন ঘোরাবো। টারবাইনের ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যেখানে হচ্ছে সুপার স্টিম পাঠাবো, পাঠানোর পরে সেটার কারণে হচ্ছে কি আমাদের এখানে মেকানিক্যাল মুভমেন্ট হবে, মেকানিক্যাল মুভমেন্টের কারণে মেকানিক্যাল রোটেশন হবে, অন্যভাবে এই ডিভাইসে তৈরি করা। এই মেকানিক্যাল রোটেশন যখন হবে, এই রোটেশনের এই সাইডটা তোমার হচ্ছে গিয়ে নরমালি তোমার জেনারেটরের সাথে কানেক্টেড থাকে, এই সেই জেনারেটরের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে পাওয়ার প্রোডাকশনের দিকে যাই বা ইলেকট্রিসিটি প্রোডাকশনের দিকে যাই। তো এখন তাহলে কথা হলো যে আমরা কি মানে এই যে স্টিম তৈরি করবো, সেই স্টিম তৈরি করার ইনস্ট্রুমেন্টটা কি, সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে গিয়ে বয়লার বলি আমরা এটাকে সবাই, কি বলি বয়লার, স্টিম জেনারেটিং ইউনিট। সেটা কি, এটা হচ্ছে গিয়ে এ ক্লোজড ভেসেল ইন হুইচ স্টিম ইজ প্রডিউসড ফ্রম ওয়াটার বাই কম্বাসন অফ ফুয়েল। অর্থাৎ তুমি কিছু একটা ফুয়েল পুরাবা, অর্থাৎ হিট প্রডিউস করবা, সেই হিটটা দিয়ে কি করবা, ওয়াটারটাকে তোমার হচ্ছে গিয়ে ভ্যাপারে পরিণত করবা। তো এই যেটা আমরা করছি বা স্টিমে তৈরি করবা, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আমরা বয়লার। তো বয়লারের পারপাস কি, এখানে আসলে 3টা পারপাস বলা আছে, কিন্তু আরো অনেক অনেক পারপাস আছে। তোমাদের এই আগে যে ওয়েবসাইটটা দেখালাম যে টিএলভি তে গেলে দেখবো অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে যে কেউ থেকে অ্যাপ্লিকেশন হয়। তো আমাদের মেইন ফোকাসটা হচ্ছে গিয়ে আপাতত টেক্সটাইলে এবং হচ্ছে গিয়ে পাওয়ারে। তো মোর আরো বেশি হচ্ছে গিয়ে আমরা বলবো পাওয়ারে আমাদের মোর ফোকাস। আচ্ছা, পাওয়ার জেনারেশনে তাহলে এখানে 3টা কথা বলছে, ফর জেনারেটিং পাওয়ার ইন স্টিম ইঞ্জিনস অর স্টিম টারবাইন। স্টিম ইঞ্জিন এবং টারবাইনের জন্য আমাদের হচ্ছে গিয়ে স্টিম তৈরি করা, বা এটাকে আমরা বলছি ইনপুট পাওয়ার দেওয়া। ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফর সিজিং এন্ড ব্লিচিং, ফর হিটিং দ্য বিল্ডিং ইন কোল্ড ওয়েদার, ফর প্রডিউসিং হট ওয়াটার, ফর হট ওয়াটার সাপ্লাই। আর কি হতে পারে, এই তোমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট কি এটা বয়লারে, দ্য ওয়াটার মাস্ট বি কন্টেন্ট সেফলি, এবং হলো দ্য স্টিম মাস্ট বি সেফলি ডেলিভার্ড ইন দ্য ডিজায়ার্ড কন্ডিশন। তোমরা অনেক সময় দেখো যে হচ্ছে গিয়ে অনেক সময় বয়লার হচ্ছে গিয়ে দুর্ঘটনা ঘটে, বার্স্ট হয়ে যায়। তো সেগুলোর জন্য আমাদের কিছু প্রিকশন থাকে, যেমন আমাদের যে রানা প্লাজা হয়েছিল যেখানে বয়লার তোমার হচ্ছে গিয়ে ভেঙে গেছিল, বার্স্ট হয়েছিল। তো সেগুলো হচ্ছে গিয়ে খারাপ আর কি। তো সেগুলোর জন্য কিছু সেফটি কনসার্ন থাকে, সেগুলো আমরা দেখবো যে ওয়েল প্রপার মেনটেন করা হয় কিনা, কিভাবে করতে হয়। সেগুলোর জন্য কিছু মাউন্টিং ডিভাইস আছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। কারেন্ট চলে গেছে বুঝছো, এখন আবার। আচ্ছা, তাহলে এখন স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো যেটা হলো যে এখন এইসব কারণে হচ্ছে গিয়ে আমরা বয়লারটা ইউজ করি, এবং বয়লারের সেফটিও আমাদের কনসার্ন থাকতে হয়। তো বয়লারটা আসলে কেমন হতে পারে, যে প্রথমে আমরা চিন্তা করি, দেখো একটা সবচেয়ে একদম বেসিক লেভেলে বয়লার হচ্ছে গিয়ে একটা প্রেসার কুকার আমরা যেটা ইউজ করি।
তো প্রেসার কুকারের তোমার মেইন পারপাসটা কি ছিল, যেটা হচ্ছে গিয়ে একটা প্রেসার, একটা ক্লোজড মিডিয়া, আমরা যে পানি গরম করি ওরকম না। তো এটা হচ্ছে গিয়ে আমরা একদম বেসিক লেভেলের একটা ইকুইপমেন্ট বলতে পারি, এটা প্রেসার কুকার। সেটা কি করে, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যে তোমার আমরা যখন এটাকে হিট করি, ভিতরে যে তোমার মনে করো খাবার থাকে, বা আমরা মেইনলি হচ্ছে গিয়ে মাংস রান্নার জন্য এটা ইউজ করে থাকি। তো মনে করো যে এটাকে যে প্রচন্ড পরিমাণে হিট দেওয়া হয়, তো হিটটা দেওয়া হচ্ছে কোথা থেকে, নিচ থেকে হিট দেওয়া হচ্ছে, নিচ থেকে হিট দেওয়া হচ্ছে, দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে হচ্ছে কনভেকশন এবং হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে হচ্ছে কিছুটা এখানে যখন বডিতে যাচ্ছে, কন্ডাকশন কনভেকশন এবং রেডিয়েশনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের এখানে হিট প্রডিউস হচ্ছে। তো হিট প্রডিউস হওয়ার কারণে কি হবে, এটা হচ্ছে গিয়ে তোমার সে ওয়াটারটাকে সে স্টিমে কনভার্ট করবে। তো এবং স্টিমে যখন কনভার্ট করবে, যখন স্টিম জেনারেশন হবে, তখন এখানে কি করবে, স্টিমের প্রেসারটা বেড়ে যাবে। অর্থাৎ এনক্লোজড মিডিয়ার যে প্রেসারটা অনেক বেড়ে গেল। সে বেড়ে গেলে কি হয়, তখন প্রেসার যখন বেড়ে যায়, তখন আমাদের কি হয়, আমাদের হচ্ছে গিয়ে বয়লিং পয়েন্টটা তোমার হচ্ছে গিয়ে অনেক উপরে উঠে যায়। অর্থাৎ আগে যেটা 100 ডিগ্রিতে বয়েল হতো, সেটা এখন বয়েল করতে আমাদের হচ্ছে গিয়ে বেশি বেশি টেম্পারেচার লাগবে। তো এখন যদি বেশি টেম্পারেচার লাগে, তাহলে সেটা হচ্ছে আমাদের ভালো আর কি, যে তাহলে বেশি সময় ধরে পানিটা পানি থাকবে এবং সিদ্ধ হবে বেশি সময় ধরে। তো এবং এখানে খেয়াল করে দেখো, এখানে বয়লার একটা ভালভ থাকে। সেই ভালভটা কি হয়, সেই ভালভটা হচ্ছে কি আমরা সেটাতে প্রেসার কন্ট্রোল করি। অর্থাৎ একটা সার্টেন প্রেসার যদি এখানে ক্রিয়েট করে, এই ভালভটা খুলে যায়। মনে করো আমি বললাম যে তোমার 2 বার হয়ে গেল, এখানে 1 অ্যাটমসফেরিক প্রেসার ছিল, বা 101 কিলো প্যাসকেল ছিল, সেখান থেকে তোমার মনে করো যে 1 বার হয়ে গেল। 1 বার হয়ে গেলে কি হবে, 2 বার হয়ে গেল, 2 বার হয়ে গেলে কি হবে, এই ভালভটা খুলে যাবে, প্রেসারের ভালভটা খুলে যাবে। খুলে গিয়ে কি হবে, তোমার কিছু স্টিম রিলিজ হয়ে যাবে। স্টিম রিলিজ হয়ে গেলে কি হবে, এটা আবার প্রেসারটা কমে গিয়ে আবার হচ্ছে গিয়ে ওই ভালভ যে কন্ডিশনে দেওয়া ছিল, সেই কন্ডিশনে আবার চলে আসবে। তবে আবার স্টিম বেড়ে গেলে আবার খুলে যাবে। অনেক সময় এটা ম্যানুয়ালি করা হয়, অনেক সময় অটোমেটিক করা হয়। যদি ম্যানুয়ালি করো, এটার দাম হচ্ছে গিয়ে কম, ওরা দেখবো বাজারে। আবার যদি অটোমেটিক করে, তাহলে সেটার দামটা হয় বেশি। তো এরকম হচ্ছে গিয়ে এটা হচ্ছে একদম তোমার খুবই একদম বেসিক লেভেলের একটা তোমার হচ্ছে গিয়ে বয়লার। তো এই কনসেপ্ট থেকে তোমার হচ্ছে গিয়ে হিট, এই যে ইন্ডাস্ট্রিয়াল বয়লার গুলো চলে আসে, যেটা দেখতে অনেকটা এরকম হয়। তোমার হচ্ছে গিয়ে ইনপুটে থাকবে, তারপর হচ্ছে একদিক দিয়ে তোমার হচ্ছে গিয়ে যেখানে এটা তোমার হচ্ছে গিয়ে আমরা গ্যাস বার্নার দিয়েছিলাম, এখানে আমরা কোল দিব বা যে কোনো ধরনের ফসিল ফুয়েল দিব, ইভেন হচ্ছে গ্যাস দিয়েও করা যায় এই ইন্ডাস্ট্রিয়াল বয়লার গুলোকে। তো তখন কি হয়, এখানে তোমার হচ্ছে ইনপুটে তোমার হচ্ছে গিয়ে তুমি দিবা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ফুয়েল, এবং বার্ন ইন্টার্ন ভিতরে বার্ন করবা। বার্ন করার ফলে যেটা হবে, সেটা ফ্লু গ্যাসটা বের হয়ে যাবে দিক দিয়ে, এখান থেকে ওয়াটার আসবে, ওয়াটারটা তোমার স্টিম আকারে বের হয়ে যাবে এদিক দিয়ে, যেটা স্টিমটা নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে লাগাবো। তো এখন এটার মোর আর একটু জেনারিক ভিউ দেখি। তো বয়লারের আর একটু জেনারিক ভিউ, তো দেখতে অনেকটা এরকম হয়। অর্থাৎ একটু খুবই বেসিক লেভেল চিন্তা করলে, যে আমরা হচ্ছে গিয়ে এইখান দিয়ে তোমার একটা প্রসেসর থাকে, মানে তোমার হচ্ছে গিয়ে তোমার প্রেসার, ভলিউম, তারপরে হলো গিয়ে তোমার বিভিন্ন রকমের যে প্যারামিটার গুলো কন্ট্রোল করা হয় এটার মাধ্যমে, এবং ভিতরে একটা ফার্নেস থাকে। এই ফার্নেসের ভিতরে হচ্ছে গিয়ে আমরা মানে হিট প্রডিউস করি। সেই হিটটাকে আমরা করি কি, তোমার হচ্ছে গিয়ে একটা চেম্বারের মাধ্যমে এইখান দিয়ে পাঠিয়ে দেই, মনে করো এখানে ফ্লো করে। এবার এখানে একটা কথা আছে, যে আমরা এটা যেটাকে বলছি সেটা হচ্ছে কি আমরা বলি ফায়ার টিউব তোমার বয়লার। অর্থাৎ হচ্ছে কি তোমার টিউবের ভিতর দিয়ে আসলে আমাদের এই হিটটা যাবে, এবং এই সারাউন্ডিং এ থাকবে হচ্ছে ওয়াটার। অর্থাৎ এই হিট গুলো তোমার টিউবের মধ্যে পাস করার সময় কি করবে, তোমার হচ্ছে গিয়ে ওয়াটার গুলোকে হিট করবে, হিট করে তারপর হচ্ছে গিয়ে স্টিম প্রডিউস করবে। সেই স্টিম গুলো হচ্ছে গিয়ে তোমার বের হয়ে যাবে সামন কোনো একদিক দিয়ে আর কি। তো এগুলোর জন্য যে সেফটি রিলিফ ভালভ থাকবে, যেরকম তোমার যে প্রেসার কুকারে ছিল, যে প্রেসার যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে রিলিফ ভালভ থাকবে। যে প্রেসার কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে তোমার মিটার থাকবে, যেটাকে প্রেসার গজ বলা হয়। তো তারপরে বিভিন্ন রকমের তোমার ডিভাইস থাকবে, যেটা আমরা একটু দেখবো যে এটা কিভাবে কোন প্রসিডিউরে কোনটা কি করা হয়। তো এই লেকচারে আমরা দেখবো। তো এটা হচ্ছে একটু জেনারিক ভিউ। তো কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। তো তার আগে আমরা দেখি যে কি কি ধরনের টার্ম ইউজ করা হয় নরমালি বয়লারে। যেমন শেল, প্রথম হচ্ছে গিয়ে শেল বলা হচ্ছে। শেলটা কি, শেলটা হচ্ছে গিয়ে আমরা যে কনসিস্ট অফ ওয়ান অর মোর স্টিল প্লেটস বেন্ট ইনটু এ সিলিন্ডার ফর্ম এন্ড riveted or welded together। আমরা যে এখানে যে এটা ইউজ করেছি যে টিউব গুলো, সেগুলোকে বলা হচ্ছে শেল, এবং যেগুলো হচ্ছে এন্ডে কানেক্টেড থাকে আর কি। এবং সেটিং বলা হয় কি, এই যে তোমার বয়লার গুলো যে বসানো হবে, সেগুলোর জন্য কি দ্য প্রাইমারি ফাংশন অফ সেটিং ইজ টু কনফাইন হিট টু দ্য বয়লার এন্ড
form a passage for gases. তো এখান থেকে দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে ভিতর দিকে গ্যাস গুলো তোমার বের হওয়ার জন্য যে তোমার সেটিংটা করা হয়েছে বা তোমার সেটআপটা, এটা এখানে আসলে পুরোপুরি বোঝা যাবে না, দেখবা যে এক একটাতে এক এক রকম তোমার সেটিং থাকে তোমার হচ্ছে গিয়ে গ্যাসটাকে পাস করার জন্য। It is made of brickwork and may form the wall of the furnace and combustion chamber. তারপর হচ্ছে গ্রেট, it is a platform in the furnace upon which fuel is burned. তো গ্রেটটা হচ্ছে অনেকটা তোমার মনে করো যে অনেকটা নেট টাইপের থাকে, বা তোমার হচ্ছে গিয়ে যেটার উপরে হচ্ছে গিয়ে তোমরা যে দেখবা যে আমরা যে অনেক সময় বারবিকিউ করি, সেখানে কি করা হয়, একটা তোমার নেট রাখা হয়, নেটের উপরে তোমার জিনিসগুলো বসানো হয়। তো সেম এইখানেও এরকমই গ্রেটটা তোমার গ্রেটের উপরে হচ্ছে গিয়ে তোমার এই বিভিন্ন রকমের ফসিল ফুয়েল কয়লা রাখা হচ্ছে, মনে করো সেই কয়লাটাকে বার্ন করা হচ্ছে। তো সেই বার্ন করার পরে অ্যাশটা তোমার হচ্ছে কি তাহলে নিচে পড়ে যাবে, তো পরে সেই জন্য কালেক্ট করা যায়। তো এটা হচ্ছে গ্রেটের বিভিন্ন রকমের প্রপার্টি থাকে, যেন যে এরকম ফুয়েল ইউজ করবে তার উপর ডিপেন্ড করে গ্রেড গুলোকে ডিজাইন করা হয়। তারপরে ফার্নেস, ফার্নেস ইট ইজ দ্য চেম্বার ফর্মড বাই স্পেস অ্যাবভ দ্য গ্রেট এন্ড বিলো দ্য বয়লার শেল ইন হুইচ কম্বাসন টেক প্লেস, অর্থাৎ যেখানে তোমার হচ্ছে গিয়ে পুরানো হচ্ছে কম্বাসন প্লেস করা হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ফার্নেস। তো সেটা বিভিন্ন ধরনের কম্বাসন হতে পারে, আমরা যদি গ্যাস ইউজ করি তাহলে এক ধরনের হবে, আমরা যদি কোল ইউজ করি এক ধরনের হবে। তো এরকম আর কি। তো ওয়াটার স্পেস এন্ড স্টিম স্পেস, দ্য ভলিউম অফ দ্য শেল দ্যাট ইজ অকুপাইড বাই ওয়াটার ইজ টার্মড এজ ওয়াটার স্পেস। এখানে ভিতরে যদি তোমার ওয়াটার থাকে শেলের ভিতরে, আমরা বলবো ওয়াটার স্পেস। আর যদি তোমার এন্টায়ার শেল ভলিউম লেস দ্য ওয়াটার এন্ড টারবাইন ইজ কল্ড দ্য স্টিম স্পেস। তো তাহলে কি বললো এখানে, by water is termed as water space while the entire shell volume less than the water and tubes is called the steam space. তো বাকি যে তোমার হচ্ছে গিয়ে সেল ভলিউমটা থাকবে ওয়াটার এবং স্টিম, তোমার হচ্ছে ওয়াটার স্টিম ছাড়া, সেটাকে বলবো আমরা মানে যে সরি মানে হলো গিয়ে আমরা যে টিউবের ভিতরে যখন ওয়াটার থাকবে, ওয়াটার থাকলেও তার কিছুটা স্পেস আমরা ফাঁকা রেখে দেবো যেখানটা হচ্ছে যে স্টিম জেনারেট হয়ে থাকবে, তো সেটাকে বলা হচ্ছে আমাদের স্টিম স্পেস। আচ্ছা, তারপরে রিফ্র্যাক্টরি ইনসুলেশন ম্যাটেরিয়ালস ইউজ ফর লাইনিং কম্বাসন চেম্বার। তোমার হচ্ছে কি কম্বাসন চেম্বার থেকে যেন হিটটা তোমার বাইরে যেতে না পারে, এর জন্য আমরা যে ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করি রিফ্র্যাক্টরি বলা হচ্ছে। অনেক সময় তোমার অনেক পুরোনো যুগে তোমার হচ্ছে গিয়ে তোমার ক্লে ইউজ করা হতো, এখন আবার যেমন অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয়, বিভিন্ন রকমের জিনিস ইউজ করা হয়। ফোমিং, ফরমেশন অফ স্টিম বাবলস অন দ্য সারফেস অফ boiler water due to high surface tension of water. তোমার যে যখন তোমাকে স্টিম প্রডিউস করা হচ্ছে তখন উপরে হচ্ছে গিয়ে বাবল তৈরি হয়, সেগুলোকে বলা হচ্ছে ফোমিং। ওয়াটার লেভেল, দ্য লেভেল এট হুইচ ওয়াটার স্টেজ দ্য বয়লার ইজ কল্ড ওয়াটার লেভেল, এটা বুঝছোই। আচ্ছা, এরকম জিনিসগুলো আছে আর কি, তো তোমরা দেখে নিও। আর ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটা হচ্ছে গিয়ে তোমরা এই পুরো জিনিসটা পাবা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 17-এ, অর্থাৎ আমরা যে তোমার রাথরে বইটা পড়াই সেখানে তোমার ডিটেইল আছে চ্যাপ্টার 17-এ সবকিছুই, ঠিক আছে। তো এখন হলো গিয়ে ক্লাসিফিকেশন অফ বয়লার, বয়লার কত রকমের হতে পারে, যেমন এক হতে পারে হরাইজন্টাল, ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড, সেখানে থেকে তুমি কিভাবে এটাকে প্লেস করছো তোমার এই ফায়ার টিউব গুলো বা ওয়াটার টিউব গুলোকে। তারপর দুই রকম হতে পারে, ফায়ার টিউব এবং ওয়াটার টিউব। যদি ওয়াটার যদি তোমার হচ্ছে টিউবের ভিতরে যদি ফায়ার পাস হয় বা তোমার হচ্ছে ফ্লু গ্যাস পাস হয়, সেটাকে বলছি আমরা ফায়ার টিউব। আর যে টিউবের মধ্যে ওয়াটার দাও তাহলে হবে এটা ওয়াটার টিউব। এক্সটার্নালি ফায়ার্ড এন্ড ইন্টারনালি ফায়ার্ড, যেমন প্রেসার কুকার হচ্ছে এক্সটার্নালি ফায়ার, অর্থাৎ বয়লারের বাইরে তোমার হচ্ছে এটাকে পুরানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে এক্সটার্নালি ফায়ার্ড। ইন্টারনালি ফায়ার্ড ভিতরে একদম ফায়ার টিউবের ভিতরে এটাকে বার্ন করা হচ্ছে, ইন্টারনালি ফায়ার্ড। ফোর্স সার্কুলেশন এন্ড ন্যাচারাল সার্কুলেশন, মনে করো যে ওয়াটার যে সার্কুলেট করবে এটা কি নিজে থেকে সার্কুলেট করবে নাকি হচ্ছে গিয়ে তোমার ন্যাচারালি সার্কুলেট হবে। যেমন তুমি সার্কুলেট করো ওয়াটার, তোমার হচ্ছে প্রপার তোমার হচ্ছে গিয়ে হিট ট্রান্সফারের জন্য, সেটাকে করার জন্য আলাদা করে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি ইউজ করে সেখানে ওয়াটার সার্কুলেট করা হবে। আর এটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন, অর্থাৎ অটোমেটিক্যালি সার্কুলেট হবে, তোমার স্টিম জেনারেট হবে এবং সার্কুলেট হবে। তো এরপর হতে যেমন মনে করো আমরা যে ট্রেন ইউজ করতাম, লোকোমোটিভ যে বয়লার ছিল সেক্ষেত্রে সেটা একটা বয়লার সিস্টেম ছিল, ট্রেনের ইঞ্জিনটা স্টিম ইঞ্জিনটা, সেখানে হচ্ছে গিয়ে এয়ার ঢুকতো তোমার সামনে দিয়ে এবং সেই এয়ারটা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের তোমার হচ্ছে মিডিয়ার মাধ্যমে পাস করি এবং স্টিম আকারে তৈরি করা, মানে স্টিম প্রডিউস করা হতো ওটাকে বার্ন করে। তো ওটা ছিল ন্যাচারাল সার্কুলেশন। আচ্ছা, হাই প্রেসার এন্ড লো প্রেসার, এখন বয়লারে যখন তুমি দেখলা যে প্রেসার কুকারে দেখছো যে তোমরা যখন কনফাইন করা হচ্ছে তখন হিউজ প্রেসার তৈরি হচ্ছে। তো এখন কিছু কিছু বয়লার আছে যারা লো প্রেসারে প্রডিউস করে, কিছু হাই প্রেসার প্রডিউস করে। তো আমরা এটা দেখবো। স্টেশনারি এন্ড পোর্টেবল, তুমি কি বয়লারটাকে তুমি কি স্টেশনারি এটাকে মুভ করতে পারবা কি পারবা না।
সিঙ্গেল টিউব এন্ড মাল্টি টিউব। তুমি যদি এখানে একটা ফায়ার টিউব ইউজ করো বা তোমার একটা ওয়াটার টিউব ইউজ করো, সিঙ্গেল টিউব বলা হচ্ছে, নাকি আবার যদি তুমি মাল্টিপল টিউব ইউজ করো মাল্টি টিউব বলা হচ্ছে। এখানে আরো তোমার ডিটেইল আছে যে তোমার হরাইজন্টাল, ভার্টিক্যাল, ইনক্লাইন। ইফ দ্য এক্সিস অফ দ্য বয়লার ইজ হরাইজন্টাল, then it is called horizontal. If the office is horizontal, vertical, or inclined, then it is called horizontal, vertical, or inclined boiler. Simple কথা যে আমাদের যে বয়লারের যে তোমার হচ্ছে গিয়ে যেটা হরাইজন্টালি ভাবে প্লেস করা হয় ফায়ার টিউব গুলোকে, সেগুলোকে বলা হবে হরাইজন্টাল বয়লার। তো ম্যাক্সিমাম দেখবো ইন্ডাস্ট্রিতে আসলে ভার্টিক্যাল বয়লারটা ইউজ করা হয়। তারপরে কি আছে, ফায়ার টিউব এন্ড ওয়াটার টিউব, যেটা বলছিলাম, ইফ হট গ্যাসেস আর ইনসাইড দ্য টিউব এন্ড ওয়াটার ইজ আউটসাইড দ্য টিউব, ইট ইজ কল্ড ফায়ার টিউব বয়লার। যেমন হচ্ছে কোচরান বয়লার, ল্যাঙ্কশায়ার বয়লার, লোকোমোটিভ বয়লার, এগুলো হচ্ছে কি আমাদের ফায়ার টিউব বয়লার। দেখবো এই প্রত্যেকটাই আমরা একটু পরে পড়বো। লোকোমোটিভটা বাদ দিয়েছি আমি, তো কোচরান আর ল্যাঙ্কশায়ার দেখবো। ইফ ওয়াটার ইজ ইনসাইড দ্য টিউব এন্ড হট গ্যাসেস আর আউটসাইড দ্য টিউব, ইট ইজ কল্ড ওয়াটার টিউব বয়লার। অর্থাৎ টিউবের ভিতরে যদি ওয়াটার থাকে এবং তুমি যদি সেটাকে বাইরে থেকে হিট দিয়ে বার্ন করো, সেটাকে বলা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। দেন ব্যাবকক এন্ড উইলকক্স, তারপর স্টার্লিং বয়লার, এগুলো হচ্ছে তোমার water tube boiler example. Externally fired or internally fired, এটা কি, the boiler is known as externally fired if the fire is outside the shell. শেলের বাইরে থাকলে আমরা বলবো এটাকে externally fired. The furnace region is provided outside or built under the boiler. Example হলো গিয়ে Babcock and Wilcox and Starling. The boiler is known as internally fired if the furnace is located inside the boiler shell and completely surrounded by water cooled surface. ঠিক আছে, এগুলো ইন্টারনালি ফায়ার্ড। একটু পরে জিজ্ঞেস করবো এটা কি এক্সটারনালি না ইন্টারনালি, এটা কি ফায়ার টিউব নাকি ওয়াটার টিউব। আচ্ছা, তারপর হলো ফোর্স সার্কুলেশন এন্ড ন্যাচারাল সার্কুলেশন। কি, in forced circulation type of boiler, the circulation of water is done by forced pump ইউজ করে এটাকে সার্কুলেট করা হচ্ছে। ভ্যালক্স, ল্যামোট, বেনসন বয়লার, এগুলো আমরা আপাতত পড়বো না। In natural circulation type of boiler, circulation of water is in the boiler takes place due to natural convection currents produced by the application of heat. তোমার হচ্ছে কি হিট প্রডিউস করলে তো এক ধরনের তোমার ওই ফ্লো তৈরি হয়, ওয়াটারের বাবল তৈরি হয়। তো এটা ইউজ করে যখন হচ্ছে কি আমরা করবো, সেটা হলো আমরা ন্যাচারাল তোমার হচ্ছে গিয়ে সার্কুলেশন বয়লার। ল্যাঙ্কশায়ার, ব্যাবকক এন্ড উইলকক্স, সেগুলো সবই হচ্ছে গিয়ে ন্যাচারাল সার্কুলেশনের। High pressure and low pressure, the boiler which produces steam at pressure of 80 bar, 80 bar কিন্তু অনেক বেশি, তো 80 bar and above are called the high pressure boilers. Then Babcock and Wilcox, Velox, Lamont, Benson boiler, এগুলো সব হচ্ছে high pressure boiler. A boiler which produces steam at pressure below 80 bar are called low pressure boiler. ঠিক আছে, 80 বার, তাহলে অর্থাৎ একটা এখানে একটা থ্রেশহোল্ড দিয়ে দেওয়া আছে, যদি 80 বারের উপরে যায় সেটা হচ্ছে একটা হাই প্রেসার, আর যদি 80 বারের নিচে প্রেসার থাকে সেটাকে বলবো আমরা লো প্রেসার বয়লার। তো বোঝা যাচ্ছে যে যেগুলো হাই প্রেসার বয়লার এগুলো খুবই রিস্কি এবং এগুলো কমপ্লেক্স, তো এগুলো আমাদের ইউজ করতে সাবধান থাকা লাগবে। স্টেশনারি পোর্টেবল, বোঝা যাচ্ছে যে স্টেশনারি বয়লার্স আর ইউজ ফর পাওয়ার প্ল্যান্ট steam for central station utility power plants for plant process steam, এগুলো আর কি। অর্থাৎ তোমার এখানে মুভ করাবো না, এটা এখানে ফিক্স থাকবে। তারপর হলো গিয়ে মোবাইল পোর্টেবল বয়লার্স ইনক্লুড লোকোমোটিভ টাইপ, যেমন মনে করো যে আমাদের ট্রেন ইঞ্জিনের জন্য ইউজ করতাম যেটা লোকোমোটিভ টাইপ, এন্ড আদার স্মল ইউনিটস ফর টেম্পোরারি ইউজ এট সাইটস। আর সিঙ্গেল টিউব, the fire tube boilers are classified as single tube or multi tube boilers depending upon whether the fire tube is one or more than one. আচ্ছা, এক্সাম্পল সিঙ্গেল টিউব বয়লার্স আর কর্নিশ এন্ড সিম্পল ভার্টিক্যাল বয়লার্স। দেখবো যে কর্নিশ বয়লারটা হচ্ছে কি একদমই সিঙ্গেল টিউব বয়লার। আচ্ছা, এটাও আমরা দেখবো। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমরা চলে আসি, এই বেশিরভাগই হচ্ছে গিয়ে ফায়ার টিউব এবং মানে জেনারেল সবচেয়ে বড় ক্লাসিফিকেশন করা হয় দুইটা, একটা হচ্ছে ফায়ার টিউব এবং হচ্ছে ওয়াটার টিউব বয়লার। তো ফায়ার টিউব বয়লারটা আমরা কি বলেছিলাম যে সেখানে হচ্ছে গিয়ে যে এটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা ফায়ার টিউবে মানে কি ভিতর দিয়ে আমরা হচ্ছে হট এয়ার বা তোমার হচ্ছে গিয়ে যে ফ্লু গ্যাস সেটা পাস করব এবং তার সারাউন্ডিং থাকবে ওয়াটার, সেটাকে বলছি আমরা হচ্ছে গিয়ে ফায়ার টিউব বয়লার। আর ওয়াটার টিউব কি ভিতরে হচ্ছে গিয়ে টিউবের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে পানি, আর বাইরে দিয়ে আমরা করব হিট, এটাকে বলা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। তো বেসিক্যালি হচ্ছে ফায়ার টিউব বয়লারে কখনোই 20 বারের বেশি প্রেসারে তৈরি করা যায় না, এগুলো হচ্ছে সবই হচ্ছে লো প্রেসার বয়লার। আর ওয়াটার টিউব গুলো হচ্ছে গিয়ে 250 বার পর্যন্ত উঠা যাচ্ছে, যেটা সুপার ক্রিটিক্যাল বয়লারে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা বলছি যে ওয়াটার টিউব বয়লারের আর কি খুবই হাই প্রেসার তৈরি করা যায়।
তারপরে কি the rate of steam generation and quality of steam are low, therefore not suitable for power generation. তার মানে কি দাঁড়াচ্ছে যে তোমার স্টিমের যে ফ্লোটা থাকবে, যেটা তোমার টারবাইন ঘোরানোর কথা, সেই ফ্লোটা হচ্ছে গিয়ে খুবই কম থাকে। তো এবং সেটা দিয়ে আসলে আমরা এটা দিয়ে আমরা পাওয়ার জেনারেশন করতে পারি না। এগুলো নর্মালি ইন্ডাস্ট্রি পারপাজে, আমাদের নর্মাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা এগুলোতে ইউজ করা হয় এই ধরনের বয়লার। আর ওয়াটার টিউব বয়লার হচ্ছে the rate of steam generation or and quality of steam are better and suitable for power generation. আচ্ছা, তারপরে কি হলো গিয়ে লোড ফ্লাকচুয়েশনস cannot be handled. তোমার মনে করো যে আমরা যে লোড যেটা দিচ্ছি, যে ওয়াটার লোড দিচ্ছি, এটা যদি ফ্লাকচুয়েট করে এটা হ্যান্ডেল করা যায় না। আর এখানে লোডটাই তো হচ্ছে ওয়াটার, সব ফ্লাকচুয়েশনস গুলোকে ইজিলি হ্যান্ডেল করা যায়। ইট রিকোয়ার্স মোর ফ্লোর এরিয়া ফর এ গিভেন আউটপুট, অর্থাৎ ফ্লোর এরিয়া বলা যাচ্ছে কতটুকু স্পেস দখল করতেছে। তো এগুলো নর্মালি অনেক বেশি এরিয়া নেয়, সেক্ষেত্রে ওয়াটার টিউব বয়লার কম এরিয়া নেয়। এগুলা বাল্কি। কথা শোনা যাচ্ছে আবার? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যাই হোক, তো এখানে তোমাদের ডিফারেন্স গুলো বলা আছে, এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, হয়তো পরীক্ষা আসতে পারে, এই জন্য আবার আলাদা করে দিলাম, তোমরা দেখলে মোটামুটি বুঝবা এখানে কি বলা আছে। তারপরে হলো গিয়ে আমরা পরেরটা যাই। তো ফার্স্ট আমরা একটা বয়লার দেখি, সেটা হচ্ছে আমরা বলছি কোস্টার্ন বয়লার। তো কোস্টার্ন বয়লারটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ফায়ার টিউব বয়লার্স, এবং এটা অনেকটা, এটা হচ্ছে গিয়ে তোমার ভার্টিক্যাল বয়লার আর কি, যেহেতু তোমার হচ্ছে গিয়ে যেখানে স্টিম প্রডিউস করা হচ্ছে এবং স্টিম গুলো তোমার উপরের দিকে তোমার হচ্ছে গিয়ে মুভ করতেছে। তোমার কিভাবে মুভ করতেছে এখানে খেয়াল করে দেখো, এইখানে তোমার এই যে টিউব গুলো, এগুলো হচ্ছে সেই আমাদের ফায়ার টিউব, অর্থাৎ এর ভিতর দিয়ে তোমার হচ্ছে গিয়ে আমার কি যাবে, তোমার হচ্ছে ফ্লু গ্যাস যাবে, বা আমরা এখানে মনে করো আমরা কোল রাখলাম, সেই কোলটাকে বার্ন করলাম, বার্ন করার পরে সেটা তোমার হচ্ছে কি এদিক দিয়ে পাস করবে, টিউবের মধ্যে পাস করে যাবে। এবং সারাউন্ডিং যে ব্লু কালার গুলো দেখছো, এগুলো হচ্ছে ওয়াটার থাকে। তো ওয়াটার গুলো হচ্ছে কি হিটেড হবে, হিটেড হলে এখানে কি হবে, স্টিম তৈরি হবে, স্টিম তৈরি হয়ে উপরে চেম্বারে জমা হবে। উপরে চেম্বারে যখন জমা হবে, স্টিম জমা হবে এবং এইখান দিয়ে বের হয়ে যাবে। আমরা পরের স্লাইডে আরো ক্লিয়ারলি দেখতে পারবো, বা তারপরের স্লাইডে। তো যাই হোক, তো আর বাইরে আর যেটা তোমার এক্সস্ট থাকবে, অর্থাৎ ফ্লু গ্যাস থাকবে, যেটা এখান দিয়ে বের হয়ে যাবে, যেটাকে বলে চিমনি দিয়ে বের হয়ে যাবে। চিমনিটা হচ্ছে এই জায়গাটায়। তো এখানে কি বল, তাহলে একটু দেখি কি লেখা আছে, দ্য সিম্পল ভার্টিক্যাল ফায়ার টিউব টাইপ। আচ্ছা, ভালো কথা, এই লেকচারে পুরোটাই নেওয়া হচ্ছে তোমার হচ্ছে গিয়ে নওয়াজের লেকচার থেকে, তো ওখানে আরো ডিটেল পাবা। আমি জাস্ট কিছু কমিয়ে কমিয়ে নিয়ে তোমাদের পড়াচ্ছি আর কি। তো এটা কি আমরা বলছি যে সিম্পল ভার্টিক্যাল ফায়ার টিউব টাইপ, মানে আমরা এই কোশ্চেন বয়লারটা কি টাইপের, সিম্পল ভার্টিক্যাল ফায়ার টিউব টাইপ। এটা ভার্টিক্যাল বয়লার, অর্থাৎ এখানে জেনারেট করছে এবং এটা ভার্টিক্যালি বের হয়ে যাচ্ছে, এবং এটা কি বলছে, এবং সেটা হচ্ছে গিয়ে ফায়ার টিউব, অর্থাৎ ওয়াটার সারাউন্ডিং এ আছে, টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে হট এয়ার যাচ্ছে, বা আমরা এটাকে বলি ফ্লু গ্যাস বলি, সেটা যাচ্ছে তোমার হচ্ছে গিয়ে টিউবের মধ্যে দিয়ে, যেন ফায়ার টিউব টাইপ বলা হচ্ছে। তো স্মল কোয়ান্টিটিস অফ স্টিম এন্ড লিমিটেড ফ্লোর এরিয়া, এটা হচ্ছে এটার প্রপার্টি। আচ্ছা গেল, one of the best type of vertical multi-tube boiler consists of a cylindrical shell with a dome-shaped top where the space is provided for steam. অর্থাৎ এই জায়গাটা দেখো স্টিম জমা হচ্ছে, একটু আগে আমরা বলেছিলাম যে স্টিমের জন্য যে একটা পার্ট ছিল স্টিম স্পেস, এটা হচ্ছে গিয়ে এইটা। এই পুরোটাই কিন্তু একটা হলো টিউব, হলো এরিয়া, যে পুরো যে ব্লু কালার দেখছো এবং উপরে যে কালোটা দেখছো, এই পুরোটাই হলো। এইটুক জায়গাতে হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার আছে, এবং বাকি জায়গাতে আমাদের কি স্টিম জমা হবে। তো এগুলো এই ওয়াটার লেভেলটা এবং স্টিম কতটুকু হবে, এগুলো কিন্তু খুব কেয়ারফুলি মেনটেন করা যায়। যদি তোমার এদিক সেদিক হয়ে যায়, তাহলে যে কোনো মানে অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। আচ্ছা, কি বলা হচ্ছে এখানটায়, আচ্ছা, দ্য ফার্নেস is one piece construction and is seamless, suitable to resist the intense heat produced by combustion. এই যে ফার্নেসটা, সেটা হলো কি একটাই পার্ট, এবং হলো গিয়ে এটাকে তোমার হচ্ছে গিয়ে সিমলেস। এখানে এটা কি, এখানে কোনো ধরনের তোমার হচ্ছে গিয়ে আমাদের তোমার হিট প্রডিউস যেটা হবে সেটা হচ্ছে বের হবে না, সেখানে উপর দিয়ে তোমার হচ্ছে গিয়ে কাভার দেওয়া থাকবে। তারপর কি হচ্ছে, ডোম শেপ ফার্নেস এন্ড কম্বাসন চেম্বার প্রিভেন্টস লস, আনবার্ন ফুয়েল ইজ ডিফ্লেক্টেড ব্যাক টু দ্য গ্রেট। অর্থাৎ এই জায়গাটাতে তোমার হচ্ছে গিয়ে কম্বাসনটা মেইনলি হচ্ছে গিয়ে এখানটায় হবে। এখানে যদি হয় তখন কি হবে, এখানে যেটা তোমার হচ্ছে গিয়ে বার্ন হবে, সেটা আবার হচ্ছে গিয়ে এখানে ব্যাক করবে, গ্রেটে চলে আসবে। Its crown has a hemispherical shape and thus provides maximum volume of space. এটা হেমিস্ফেরিক্যাল
এবং সেখানে ম্যাক্সিমাম ভলিউম দেওয়া হচ্ছে। আচ্ছা যাও আমরা পরেরটা দেখি, দ্য ফুয়েল ইজ বার্ন অন দ্য গ্রেট এন্ড অ্যাশ ইজ কালেক্টেড এন্ড ডিপোজিটেড ফ্রম দ্য অ্যাশ পিট। এখানে হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে এই যে দাগ দাগ ডটেড দেখছো, এই জায়গাটা হচ্ছে গ্রেট আছে এবং এটার উপরে রাখা হচ্ছে কি আমাদের কোল গুলো বা ফুয়েল গুলো রাখা হচ্ছে, সেটা বার্ন হয়ে সেটা হচ্ছে গিয়ে নিচেই জমা হবে এবং সেখান থেকে অ্যাশ পিট থেকে কালেক্ট করা হয়। The gases of combustion produced by burning the fuel entered the combustion chamber through the flue tube. তোমার হচ্ছে কম্বাসন চেম্বার গুলো হচ্ছে এই জায়গাটা থাকে, এখানে তোমার হচ্ছে কম্বাসন হবে, হওয়ার পরে তোমার হচ্ছে গিয়ে তোমার পাস করে চলে যাবে ফ্লু টিউবের মাধ্যমে। আচ্ছা, they strike against the fire brick lining which directs them to pass through number of horizontal tubes being surrounded by water. এখানে তোমার হচ্ছে গিয়ে কি থাকছে তোমার হচ্ছে ফায়ার ব্রিক থাকছে, লাইনিং থাকছে, ফায়ার ব্রিক লাইনিং গুলো থাকছে এবং সেখান থেকে তোমার হচ্ছে কি তোমার এগুলো পাস হয়ে যাচ্ছে। After which the gases escape to the atmosphere through the smoke box and chimney. Smoke box চিমনিতে এটা হচ্ছে কি অ্যাটমসফিয়ারে বের হয়ে যাচ্ছে। A number of hand holes are provided around the outer shell for cleaning purpose. মানে তোমার হাত ঢুকিয়ে তুমি বিভিন্ন জায়গায় তুমি ক্লিন করতে পারবা। যাই হোক, এরপরে কি হচ্ছে এই ছবিটা ক্লিয়ার নাই কিন্তু তোমরা মোটামুটি মাথুরে বইয়ে ক্লিয়ার দেখতে পারবা। এখানে তোমার বিভিন্ন রকমের যে এখানে তোমার হচ্ছে ম্যান হোল আছে যেখানে তোমার হচ্ছে গিয়ে মানুষ মানে ক্লিন করতে পারে। তারপর হচ্ছে গিয়ে তোমার যে এখানে দেখো স্টিম স্টপ ভালভ আছে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে এই স্টিম স্টপ ভালভটা কি তোমার যে হাই প্রেসার হলে তোমার হচ্ছে গিয়ে তোমার মানে তোমার হচ্ছে গিয়ে এটাকে ক্লোজ করে দেয়। একেবারে সেফটি ভালভ আছে, চিমনি, স্মোক বক্স, স্মোক টিউব, সিলিন্ড্রিক্যাল শেল, ফায়ার বক্স, ফায়ার হোলস, তারপর যে গ্রেটিং, তারপর ওপেনিং অফ কি লেখছে ব্লো ডাউন ভালভ, এই যে ব্লো ডাউন ভালভ যেটা আছে সেখানে হচ্ছে তোমার হচ্ছে বের করে ফেলা যায়। তারপর হলো ফিড চেক ভালভ, শর্ট ফ্লু, বিভিন্ন রকমের পার্ট আছে এটার মধ্যে। তো এটা হচ্ছে কি আমাদের ছিল কি কোচরান বয়লারের একটা তোমাদের পরীক্ষা হয়তো বা আসতে পারে যে তোমার কোচরান বয়লারের ওয়ার্কিং প্রিন্সিপাল দেখাও, তো বা সে কিভাবে কাজ করে এগুলো হয়তো এরকম টাইপের আসতে পারে, স্মল টাইপের, এত কমপ্লিকেটেড ছবি আঁকতে হবে না, ঠিক আছে? হয়তো বা সিম্পল ফিগার বের করে সেটা তোমরা ড্রয়িং করে নিবা, বেসিক পার্ট গুলো আর কি। তো তারপরে হলো গিয়ে যে ল্যাংশার বয়লারটা হচ্ছে গিয়ে তোমার হরাইজন্টাল একটা বয়লার, এটা ফায়ার টিউব, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে টিউবের ভিতরে তোমার হচ্ছে গিয়ে ফ্লু গ্যাস পাস করবে, ইন্টারনালি ফায়ার্ড এবং সেটা টিউবের মধ্যেই বার্ন করা হচ্ছে। এখানে কিন্তু হচ্ছে এক্সটার্নালি ফায়ার্ড ছিল, টিউবের মধ্যে বার্ন করা হচ্ছিল না, ইন্টারনালি এটা হচ্ছে গিয়ে এক্সটার্নালি ফায়ার্ড। তো তারপরে কি এটা হচ্ছে ইন্টারনালি ফায়ার্ড, হরাইজন্টাল, ন্যাচারাল ড্রাফট, ন্যাচারাল সার্কুলেশন অফ বয়লার। তো সবকিছু হচ্ছে গিয়ে তোমার মানে ন্যাচারাল সার্কুলেশন হবে, কিভাবে হবে আমরা দেখাচ্ছি পরেই। তো রিলায়েবল, হ্যাজ সিম্পলিসিটি অফ ডিজাইন, ইজ অফ অপারেশন এন্ড লেস অপারেটিং এন্ড মেইনটেনেন্স কস্ট। তো এগুলো হচ্ছে এটা ফিচার, এটা তোমার খুবই সিম্পল। তারপরে কমনলি ইউজড ইন সুগার মিলস এন্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ওয়্যার অ্যালং উইথ দ্য পাওয়ার স্টিম এন্ড স্টিম ফর দ্য প্রসেস ওয়ার্ক ইজ অলসো নিডেড। তোমার যেখানে মনে করো যে পাওয়ার স্টিম গুলো দরকার বা তোমার হচ্ছে গিয়ে মেইনলি হচ্ছে প্রসেসের জন্য, পাওয়ার স্টিমের জন্য খুব একটা ইউজ করা হয় না, তো মেইনলি হচ্ছে বিভিন্ন প্রসেস ওয়ার্কের জন্য ইউজ করা হয়। তোমার এগুলো মনে করো স্টিম দিয়ে তোমার হচ্ছে কোনো কিছুকে মানে হিটেড করা হচ্ছে, স্টেরিলাইজ করা হচ্ছে, বা তোমার হচ্ছে গিয়ে মনে করো একটা টারবাইন ঘোরানো হচ্ছে, যে টারবাইন ঘুরে তোমার হচ্ছে গ্রাইন্ডিং করা হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য তোমার হচ্ছে গিয়ে মেইনলি এটা ইউজ করা হয়। ইচ অফ দ্য ফ্লু টিউব has its own furnace with grate arranged at the front end of the shell. আমাদের প্রত্যেকটা যে ফ্লু টিউব গুলো আছে সেটার মধ্যে আলাদা করে ফার্নেস আছে, এখান থেকে দুইটা ফ্লু টিউব দেখা যাচ্ছে, যে এখানে একটা যে ফ্লু টিউব গোল গুলো হচ্ছে ফ্লু টিউব, এটার ভিতর দিয়ে হচ্ছে কি তোমার হিট পাস করবে তোমার, আমরা এটার ভিতরেই হচ্ছে ফার্নেস আমরা দিব, দুইটা ফার্নেস এখানে থাকবে। আগেটা ছিল একটা ফার্নেস, এখানে দুইটা ফার্নেস থাকবে। এখানে দেখো, এখানে আর একটু ক্লিয়ারলি ছবিটা আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ক্রস সেকশনাল ভিউ, এখানে খেয়াল করে দেখো ফার্নেস দুইটা, এটা একটা ফার্নেস, এটা হচ্ছে গিয়ে দুইটা সেকেন্ড ফার্নেস, এটা একটা লেফট ফার্নেস, এটা হচ্ছে রাইট ফার্নেস। এই ফার্নেসটি হচ্ছে গিয়ে এই যে টিউব, এই যে মাঝখান দিয়ে বড় করে দেখছো, এটা হচ্ছে আমাদের সেই টিউবটা যে এখান দিয়ে যাচ্ছে। তো এটার মুখেই হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্টেই হচ্ছে গিয়ে আমাদের ফার্নেস রাখা হচ্ছে, এখানে বার্ন করা হবে। এখানে যখন বার্ন করা হবে তখন হচ্ছে কি তোমার হিট প্রডিউস হবে এবং হচ্ছে কি তোমার প্রচন্ড রকমের মনে করো যে গ্যাস প্রডিউস হবে, হট এয়ার তৈরি হবে, সেটা হচ্ছে গিয়ে কি করবে এখান দিয়ে পাস করবে। এটা একটু বাঁকা করে শোয়ানো, অর্থাৎ ইনক্লাইন করে রাখা ফার্নেস, এর ফলে কি হচ্ছে ধোঁয়াটা কি করবে এদিক দিয়ে যাবে,
এদিকে গিয়ে কি করবে, এদিকে পাস করে তারপর তোমার হচ্ছে সাইড দিকে ঢুকে তারপরে আবার হচ্ছে গিয়ে এখান দিয়ে পাস করে তোমার সাইডে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে ফাইনালি সামনের দিকে চিমনি থাকে, চিমনি দিয়ে বের হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে ন্যাচারাল ফ্লো, এখানে যে হিটটা তৈরি হচ্ছে যদি ইনক্লাইন করা আছে এই জন্য এটা অটোমেটিক্যালি এদিক দিয়ে যাচ্ছে, এয়ার পাস করতেছে এদিক দিয়ে ঢুকে ডাইতে ঢুকে বের হয়ে যাচ্ছে। এখন কি করা হচ্ছে, এবং তাহলে এই যে টিউবটা যে লাল রং দেখা যাচ্ছে এটা হচ্ছে টিউব, এটার আশেপাশে হচ্ছে গিয়ে রাখা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার রাখা হচ্ছে এবং ওয়াটার গুলোর উপরটা হচ্ছে ভয়েড থাকে, ফাঁকা থাকে, যে জায়গাটা তোমার কি হবে স্টিম তৈরি হবে, অর্থাৎ স্টিম তৈরি হবে, স্টিম তৈরি হয়ে সেটা হচ্ছে কি অটোমেটিক্যালি তোমার হচ্ছে তোমার বের হয়ে যাবে এই কোনো একটা তোমার হচ্ছে চ্যানেল দিয়ে। তো ওটাকে চ্যানেল থাকবে, যেমন এখানে কি কি আছে যে মেইন স্টিম লাইন, এই স্টিম লাইন দিয়ে বের হয়ে যাবে। তো এখানে আবার দেখে ম্যান হোল আছে, ম্যান হোলটা মানে হলো এখানে মানুষ ঢুকে এটা ক্লিন করতে পারে। তারপরে এখানে একটা ড্যাম্পার আছে, ড্যাম্পারটা কি তোমার হচ্ছে গিয়ে মনে করো যে আমাদের যে এয়ার ফ্লোটা কন্ট্রোল করার জন্য। তো তোমার যদি ড্যাম্পারটা তোমার যদি মনে করো প্লেস করা হয় তাহলে দেখা যাবে ওয়াটার এয়ার ফ্লোটা কমে যাবে, এয়ার ফ্লোটা কমে গেলে কি হবে তোমার হচ্ছে গিয়ে এখানটায় হিট বেশি প্রডিউস হবে, আর যদি এয়ার ফ্লো বেশি হয় তাহলে দ্রুত এটা বের হয়ে যাবে, চিমনিতে বের হয়ে যেতে থাকবে, তার ফলে হবে কি হিট ট্রান্সফারটা কম হবে। এরকম হচ্ছে কি আমাদের এখানে ইউজ করা হচ্ছে, স্টিম জেনারেশনটা কন্ট্রোল করা হয়, এটা খুব সিম্পল ওয়েতে আর কি। তো এখানটা দেখি তাহলে কি বলতেছে, দ্য ফ্লু গেটস রেজিং ফ্রম দ্য ফার্নেস পাস ওভার দ্য ফায়ার ব্রিজ এন্ড ট্রেভার্স অ্যালং দ্য হরাইজন্টাল পাথ, যে হরাইজন্টাল পাথ দিয়ে যাচ্ছে এজন্য এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল বয়লার। At the rear end of the gases entered the bottom common flue travels backward to the near of the front of the boiler where they bifurcate and pass into the two side flows। তোমার হচ্ছে এখান থেকে এসে এটা হচ্ছে দুইটা ব্রাঞ্চ তৈরি হয়, দুইটা ব্রাঞ্চ তৈরি হয়ে আলটিমেটলি বের হয়ে যায়। Thereafter the gases in the two streams enter the main flue and are finally discharged to the atmosphere through chimney, চিমনিতে বের হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে কি বলা হচ্ছে সিমিলার, তারপর হচ্ছে গিয়ে এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে ল্যাঙ্কশায়ার বয়লার, অর্থাৎ হচ্ছে গিয়ে এখানে আমরা ইউজ করেছিলাম দুটো ফার্নেস। আর এরপরে আরেক টাইপের আরো সিম্পল টাইপের একটা ইউজ করা সেটা হচ্ছে কর্নিশ বয়লার। কর্নিশ বয়লারটাতে ইউজ করা হচ্ছে গিয়ে একটাই ফার্নেস বা একটাই ফায়ার টিউব, এখানে খেয়াল করে একটাই ফায়ার টিউব আছে, আর এই যে সাইড ভিউটা দেখো একটাই ফায়ার টিউব আছে এবং ফায়ার টিউবের আশেপাশে ওয়াটার ট্যাঙ্ক আছে, ওয়াটার ট্যাঙ্কটা তোমার হচ্ছে গিয়ে সেমি তোমার হচ্ছে ফিল আপ থাকে এবং উপরে তোমার জন্য স্টিমটা জমা হতে পারে। তো অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমাদের সেই টিউবটা আমরা যদি সাইড ভিউ দেখি এবং তার আশেপাশে হচ্ছে গিয়ে আমাদের এখানে ওয়াটার আছে এবং সেখান থেকে ওয়াটারটা প্রডিউস হয়ে স্টিম তৈরি হবে, স্টিমটা তৈরি হয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে একটা এখানে দেখা যাচ্ছে না, এখানে তোমার হচ্ছে গিয়ে আলটিমেটলি স্টিম বের হয়ে একটা পাথ থাকবে, সেখান থেকে বের হয়ে যাবে। তো পরে দেখি similar to Lancashire boiler except that there is only one large flue tube instead of two. Diameter and length of boiler shell are comparatively smaller and accordingly steam generating rate is also less. I'm sorry. আচ্ছা তাহলে এটার স্টিম জেনারেট রেটটা কম, ওখানে যদি দুইটা ছিল তো দুইটার কম্বিনেশনে স্টিম জেনারেশনটা অনেক বেশি হতো আর কি। আচ্ছা gas passes through the center flue tube, bifurcate at the rear and return to the front of the boiler through the side flues. Side flue দিয়ে তোমার হচ্ছে গিয়ে বয়লার রিটার্ন করে আবার হচ্ছে গিয়ে ফ্রন্ট দিয়ে বের হয়ে যায়। The gases then passes along the lower flue beneath the shell to outlet the flue and chimney at the rear. In Cornish boiler, the hottest portion lies in the bottom of the boiler. বোঝা যাচ্ছে যে এটা যেটা হট এয়ারটা চলে যাচ্ছে এদিক দিয়ে একদম নিচ দিয়ে পাস করছে, যে এখানে দেখো এখানে দেওয়া আছে যেখানে বাইফার্কেট হয়ে নিচ দিয়ে পাস করছে। তো ম্যাক্সিমাম কেসে হচ্ছে গিয়ে হট পোর্শনটা নিচে থাকে আর কি। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখবো ওয়াটার টিউব বয়লার্স। আচ্ছা একটু রেস্ট নেই। খুবই বোরিং পড়াশোনা। তোমরা কি শুনছো আমি কি বলছি? জি স্যার শুনতে পাচ্ছি। খুব ভালো লাগছে না? কে কি করতেছো? আমি তো নর্মালি এরকম বোরিং লেকচার থাকলে আশেপাশে অন্য কাজ করি, একদিক দিয়ে লেকচার চলতে থাকে আরেক দিক থেকে তোমার প্যারালালি অন্য কাজ করতে থাকি, মানে কাছাকাছি করতে তো ভিডিও অফ করা হতে পারে আর কি। যাই হোক এটা হচ্ছে কি আমরা যেগুলো পড়ছি আজকে আর কি
সেগুলো হচ্ছে পড়াতে হবে দেখি, পড়ানো আমার খুব একটা বেশি পছন্দের পড়া না। তো যদি আমাকে বলাতে থার্মোডাইনামিক্স পুরোটা পড়াই ফেলতে তাহলে খুব ভালো লাগতো। তো এইখান থেকে তোমার হচ্ছে কি আসলে কে কিভাবে কাজ করে, কোন চিমনি কিভাবে কি করছে, কোন বয়লার কি করছে, জাস্ট তোমাদের পড়ানোর উদ্দেশ্য হলো গিয়ে যখন তোমরা জব ফিল্ডে যাবা তখন যেন সমস্যা না হয়। যেমন মনে করো আমার একটা সমস্যা হয়েছিল, জাস্ট 10 মিনিট একটা গল্প করি। সেটা হলো গিয়ে তোমরা কেউ কি হাল প্রাইজের নাম শুনেছো? হাল প্রাইস? জি স্যার, শুনেছি। ফুড ফর গুড স্যার ওইটা। না, ফুড ফর গুড তো তোমার হচ্ছে গিয়ে ওদের একটা ইয়ারলি। জি তো স্যার, এটা রিসেন্টলি চলতেছে। হ্যাঁ, এখন চলতেছে। তোমরা কেউ অ্যাপ্লাই করছো হাল প্রাইজে? না স্যার, আমার এক ফ্রেন্ড করছিল, ওর থেকে জানছি। আহ ও সেমিফাইনালে গেছিল। বাংলাদেশে? ওর ক্যাম্পাস থেকে। ওর ক্যাম্পাস থেকে? আচ্ছা, ভালো কথা। আমরা আমি আমার টিম যে করছিলাম, আমি যখন এই জাপানে ছিলাম তখন তোমার হচ্ছে গিয়ে পিএইচডি করা অবস্থায় আমি একটা টিম তৈরি করছিলাম। সেখানে ছিল হচ্ছে গিয়ে তোমার কনসেপ্টটা ছিল এরকম, হারভেস্টিং এনার্জি ফর মানে বেটারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এরকম একটা কনসেপ্ট ছিল যে তুমি এনার্জি হারভেস্ট করবে এবং সেটা দিয়ে তুমি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড এর ভালো করবে। তো সেখানে আমি একটা তোমার প্রজেক্ট দিছিলাম। তো আমি একটা টিম বিল্ড আপ করে, এবং মজার ব্যাপার হলো কি এখানে আমাদের ডিপার্টমেন্টের আমাদের ল্যাবে 3জনই ছিল আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স থেকে বা ট্রিপলি থেকে পাশ করা। তো আমার এক বন্ধু ছিল আমিরুল, তারপরে আমার এক জুনিয়র স্টুডেন্ট তাহমিদ হাসান রূপম, সেও এখন পিএইচডি করতেছে এখানে। তো আমরা 3জন মিলে, তারপরে হলো গিয়ে আরেকজন বুয়েটের একটা ভাই ছিল মুত্তাকিন, সে এখন বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বুয়েট তো না, এখন সে বুয়েটে পাশ করছে, এখন আসলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা 4জন মিলে একটা টিম করলাম হাল প্রাইজের জন্য। তো টিম করে তারপরে হলো গিয়ে আমরা দিলাম। তো আমরা প্রথমে তোমার চ্যাম্পিয়ন হলাম হচ্ছে গিয়ে আমাদের কিউসি ইউনিভার্সিটি, চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমাদের কনসেপ্টটা। চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা আমাদেরকে পাঠানো হলো মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় তোমার একটা কম্পিটিশনে, রিজিওনাল কম্পিটিশন বলে, সেখানে হেরে আসলাম। কারণ তোমার আমাদের কনসেপ্টটা তাদের ঠিক মতো প্রেজেন্ট করতে পারি নাই। তারপরে আসার পরে আবার জাপানে একটা কম্পিটিশন হয়, তোমার জাপানের রিজিওনাল কম্পিটিশনে, সেখানে আবার আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম, মানে হোল জাপানে। মানে আমাদের টিমটা ছিল হচ্ছে গিয়ে জাপানের চ্যাম্পিয়ন। তো তারপরে সেখান থেকে আমাদেরকে পাঠানো হয় হচ্ছে গিয়ে ইংল্যান্ডে। তোমার ইংল্যান্ডে হচ্ছে হার্ল্ড বিজনেস স্কুল আছে। তো সেখানে আমরা 1.5 মাস ছিলাম। তো 1.5 মাস থাকার পরে আমাদেরকে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম এন্টারপ্রেনারশিপ ট্রেনিং দেওয়া হয়। ওয়ার্ল্ডের সব নাম করা লোকজন এসে, যারা এন্টারপ্রেনারের খুব নাম করা, তো এরা এসে আমাদের ট্রেনিং দেয় পুরো 1.5 মাস ধরে, এবং পাশাপাশি কম্পিটিশন হতে থাকে। আর সেই কম্পিটিশনে যারা জিতবে তারা হচ্ছে গিয়ে ইউএসএ যাবে, এবং সেখানে 6টা টিম সিলেক্ট হবে, এবং সেখান থেকে যারা জিতবে তারা 8 কোটি টাকা পাবে আর কি। তো আমরা হচ্ছে গিয়ে মানে অনেক কাছাকাছি চলে গেছিলাম, আমরা টপ 20 টিমের মধ্যে ছিলাম। তো ফাইনালি আমরা জিততে পারিনি অর্থাৎ লাস্টের দিন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছিল যে আমরা কেন এটা পাইলট করলাম না। অর্থাৎ আমরা যে কনসেপ্ট দিচ্ছিলাম সেটা পুরোপুরি হচ্ছে গিয়ে একটা ল্যাব বেসড, আমরা ল্যাবে একটা তোমার হচ্ছে গিয়ে একটা প্রোটোটাইপ বানিয়েছি, সেখান থেকে আমরা আউটপুট দেখেছি, দেখে সেটা তোমার হচ্ছে গিয়ে এই সেটাই আমরা বিজনেস মডেল হিসেবে দেখাচ্ছি। তো সেই জন্য ওরা আমাদেরকে তো অ্যাকসেপ্ট করছে না, যে টপ T20 আসছো কিন্তু তোমরা আর এগাতে পারবে না, টপ 6 যেতে পারবে না। তো টপ 6 যারা গেছে তাদের থেকে আমাদের প্রজেক্ট অনেক ভালো ছিল। তো আমরা যদি কোনো রকমে যদি একটা পাইলট করতে পারতাম, যে আমরা একটা দেখাতে পারতাম যে বাংলাদেশে যে বা যে কোনো একটা জায়গা সেট আপ করে যে আমাদের সিস্টেমটাতে কাজ করছে এবং বিজনেস মডেল এসে চলছে, তাহলে খুব ভালো। তো আমরা পারিনি শেষ পর্যন্ত আমাদের আমাদের দরকার ছিল প্রায় $1,10,000 খরচ করতে পারলে আমরা অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে ইউএস যেতে পারতাম। তো আমাদের টাকাটা ছিল না, বা আমরা বাংলাদেশে এসে করতে পারিনি, বাংলাদেশে আমরা ছিলাম না তখন, জাপানে করাটা সম্ভব হয় নাই। তো আমাদের কনসেপ্টটা ছিল হচ্ছে গিয়ে তোমার আমরা অ্যাডজর্পশন হিট পাম্প ইউজ করে আমরা যে ওয়েস্ট হিট অথবা সোলার দিয়ে আমরা হচ্ছে গিয়ে তৈরি করব হচ্ছে গিয়ে একটা এটা কি বলে যে রেফ্রিজারেটর, বা আমরা বলতে পারি কোল্ড স্টোরেজ তৈরি করব। তো এবং সে কোল্ড স্টোরেজটা হবে খুবই চিপ, এবং এটা তোমার হচ্ছে গিয়ে চলবে পুরোপুরি সোলারে, চাইলে ইলেকট্রিসিটি দেওয়া যাবে, সোলার ছাড়া বায়োগ্যাস দিয়ে চালানো যাবে। তো এবং এটার মাধ্যমে হবে কি, আমরা চাইছিলাম হচ্ছে গিয়ে প্রতিটা কৃষকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তার ফলে কি হবে, যে কৃষকের যে আমাদের যে ফুড স্পয়েলেজ হয় সেটা যেন কমানো যায়। অর্থাৎ আমাদের যে কোল্ড চেইন যেটাকে বলা হয়, যে তোমার আমরা যে খাবার আমরা যে তৈরি করে যেন এটা আমরা সাথে সাথে আমরা
সেখানে রেখে দিতে পারি। কৃষকরা করে কি, মনে করো আলু তৈরি করলো, আলু তৈরি করে তোমার হচ্ছে গিয়ে আলু প্রোডাকশন করলো, করে তোমার সেটা হচ্ছে গিয়ে তোমার নষ্ট হয়ে যায়, পচে যায়, কিন্তু যদি কোল্ড স্টোরেজে রাখা হয় তাহলে কি হবে, এর দামটা বেড়ে যায়। এটার জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে টেকনোলজি দেখালাম, তারপরে বিজনেস মডেল দেখালাম যে সেই আলুটা যদি কোল্ড স্টোরেজে রাখা হয় তাহলে কত দাম হবে। তো এরকম করে আমরা জিতলাম, সবকিছু ভালো হলো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, সবকিছু সুন্দর ছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত বাংলাদেশে পাইলট করতে পারি নাই। তো তারপর আমি যখন বাংলাদেশে ব্যাক করব তার আগে আমরা একটা হচ্ছে ইপিআরসি প্রজেক্ট সাবমিট করি যে আমরা একটা এরকম কোল্ড স্টোরেজ তৈরি করব, যে কোল্ড স্টোরেজটা হবে কি আমাদের যে ওয়েস্ট হিট দিয়ে চলবে, এবং সেটা আমরা তৈরি করে দেখাবো, পাইলট করে দেখাবো। এর জন্য আমরা কিছু টাকা চাই। তো এবং প্রজেক্ট লিখি, সেই প্রজেক্টটা হাইয়েস্ট মার্কস পায়। তারপরে হচ্ছে কি নেগোসিয়েশন মিটিং এ গিয়ে আমাদের প্রজেক্টটা বাতিল করে দেয়, কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এটা আসলে বাংলাদেশের জন্য ভায়াবল হবে না। তো খুব ভালো কথা। তো কারণ সেইখানে তোমার ছিল সবাই বুয়েট এবং বিভিন্ন রকম রুয়েট এইসব কার তোমার হচ্ছে এক্সপার্টরা। তাদের কাছে তাদের কথা হলো যে আমরা তো ইঞ্জিনিয়ার না, আমরা কিভাবে এটা করব, কোথায় করব, কিভাবে করব। তো তখন আর কি খুব খারাপ লাগছিল, কিন্তু যে কারণটা বলছি গল্পটা সেটা হলো গিয়ে ওই সময়টায় আমি যখন বাংলাদেশে এটা তৈরি করব, তো বাংলাদেশে তখন কোথায় করব এই তোমার হচ্ছে এই জিনিসটা। মনে করো যে আমরা যে প্রজেক্টটা করব সেটা আমাদের মানে স্টেশনটা কোথায় হবে, আমরা কোথা থেকে ওয়েস্ট হিট নিব, বা আমরা কোথা থেকে হিটটা কালেক্ট করবো কোথা থেকে, সেটা করার জন্য আমি মাঝখানে বাংলাদেশে আসছিলাম। তো বাংলাদেশে এসে পিএইচডি করার মাঝখানে এসে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রি ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি বাংলাদেশে কোথায় কোন বয়লার আছে, কি আছে। তখন আমি জানতাম না যে আসলে বয়লার কত রকমের হয়। তো আমার একজন বলতেছে যে আমাদের এখানে ভার্টিক্যাল বয়লার আছে। তো আমি বলতেছি যে ভার্টিক্যাল বয়লার কি জিনিস, কারণ আমার তো হচ্ছে বয়লারের কনসেপ্ট নাই, আমার দরকার হিটটা। তাহলে এখন আমি হিটটা কোথা থেকে কালেক্ট করব, আমি কি বয়লার থেকে কালেক্ট করব নাকি চিমনি থেকে কালেক্ট করব, সেটাও আমি বলতে পারতেছি না, কারণ আমি তো এই লাইনের না, আমি তো এদিকে নেই। তখন আমি ঘুরে 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 তখন দেখলাম যে কত রকমের বয়লার আছে, কত রকমের হিট প্রডিউস হচ্ছে, কোথায় ওয়েস্ট হিট তৈরি হচ্ছে। তো এরকম করতে করতে দেখলাম যে আমরা যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেগুলো আছে, সেই গার্মেন্টস ফ্যাক্টরি গুলো থেকে যদি আমরা যে হিটটা তৈরি হয়, অর্থাৎ বয়লার থেকে যে হিটটা তৈরি হয়, চিমনি থেকে যে হিটটা তৈরি হয়, আমরা যদি সেটা যদি কালেক্ট করতে পারি, তাহলে সেখানে যদি আমি একটা অ্যাডজস্ট হিটার বসা দিতে পারি, হিট পাম্প বসা দিতে পারি, তাহলে সেখান থেকে যে পরিমাণ আমার কি বলে এটাকে কুলিং এনভায়রনমেন্ট তৈরি হবে, এটা দিয়ে এন্টায়ার একটা তোমার মনে করো তোমার 2000 মানে 20,000 স্কোয়ার ফিটের একটা তোমার একটা ফ্লোরকে কুল ডাউন করা যাবে। তাহলে বুঝো যে আমাদের ওইটাকে কুল ডাউন করার জন্য আমাদের কি পরিমাণ ইলেকট্রিসিটি ব্যয় হতো, ওটা আমরা সেভ করতে পারতাম টোটালি একটা ওয়েস্ট হিট দিয়ে। অর্থাৎ আমরা এটাকে বলি আমরা গ্রিন টেকনোলজি। তো এরকম ছিল কনসেপ্টটা। তো সেই কনসেপ্টটা তোমার তৌফিক আলাই স্যার খুব অ্যাপ্রিসিয়েট করছে, সবকিছুই করছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা করতে পারি নাই। তো করতে পারি নাই, এটা হলো যে ওই সিন্ডিকেটের কারণে, এক ধরনের সিন্ডিকেট আছে। তো এটা আবার আমরা করব, এটা এখন প্রাইভেট সেক্টরে নিয়ে আমরা করব। তো মানে এটা নিয়ে আমরা আগাচ্ছি। তো এখন তখন যদি আমার বয়লারের কনসেপ্টটা থাকতো তাহলে আমি একটু কম কষ্ট পাইতাম। এখন এই জন্যই তোমাদেরকে বিভিন্ন রকমের বয়লারের কনসেপ্ট গুলো এখন আমি দেখাই যাচ্ছি, এটাও তোমাদের সিলেবাসে আছে। তোমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রি যাবা, পাওয়ার সেক্টরে যাবা, তখন বলবো যে দেখবো যে তোমার হচ্ছে গিয়ে আমাদের যারা পাওয়ার নিয়ে পড়াশোনা করবা তার ম্যাক্সিমাম মেইন কনসেপ্টই হচ্ছে গিয়ে বয়লারের থেকে, যে এখানে স্টিম জেনারেশন হচ্ছে। তো তাহলে সেটা যদি তুমি বেসিকটাই না বুঝো দেন তুমি তো প্রবলেমে পড়বা। তো তখন প্রশ্ন করলে যেন পারো আর কি ভাইবা বোর্ডে। আচ্ছা বল, ভাইবা বোর্ডে এই কোশ্চেন গুলো আসে বিভিন্ন চাকরি ভাইবাতে, বলো তো তোমার এই একটা হরাইজন্টাল বয়লার কি জিনিস, তুমি বলতে পারলে না। আচ্ছা বললো যে মনে করো যে মনে যে এখানে ফ্লু গ্যাস যে পাস হয়, তো হরাইজন্টাল বয়লার ভালো নাকি কোনটা ভালো, তখন তুমি একটা চিন্তা করে উত্তর দিতে পারবা। তো এই কারণেই এই জিনিসগুলো বলা। দেখো আমি কখনো চিন্তা করছি যে আমি আমার বয়লারের কাজটা কাজে লাগবে, চিন্তা করি না, কিন্তু যখন আমি কাজ করতে গেছি তখন কিন্তু আমরা এই এই যে হাল প্রাইজে গেলাম, হাল প্রাইজে গিয়ে তখন কিন্তু আমরা এগুলো শিখছি। তো তখন আমরা দেখলাম এটা তো প্রয়োজন, তো তখন আমরা একটু হিমশিম খাইছিলাম, এখন আর খাচ্ছি না। তো এই আর কি। তো সবকিছুই আর কি সুন্দর মতো করা যায় যদি এখন কনসেপ্ট গুলো থাকে আর কি। তোমরা কেউ কি হাল প্রাইজের দিকে আগ্রহী আছো কেউ, এনিবডি? আমাদের ইউনিভার্সিটি থেকে তো হাল প্রাইজ কমিটি আছে, কম্পিটিশন হয়, তোমরা তো দাও না। এটা প্রাইজ মানি প্রায় 8 কোটি টাকার মতো, 8 কোটি টাকা, বুঝতে পারছো? কনসেপ্টে মিল থাকবে। আমরা কিন্তু একদম মানে
সেন্টার থেকে মানে ঘুরে আসছি, মানে একদম মনে করো যে কোথায় কি হবে, কিভাবে প্রজেক্ট গুলো করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কিভাবে তোমার হচ্ছে গিয়ে বিজনেস প্রোফাইল গুলো দেখাতে হয়, এগুলো কিন্তু আমি মোটামুটি ভালোই জানি, ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। তো তোমরা যদি কেউ ফিউচার ইন্টারেস্টেড থাকো হাল্ট প্রাইজে যাবা বা এই ধরনের এন্টারপ্রেনারশিপ কনসেপ্ট কম্পিটিশনে যাবা, দেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, তাহলে সেক্ষেত্রে আমি কিছু আইডিয়া দিতে পারবো কিভাবে করা যায়। কারণ ফাইনাল কম্পিটিশন থেকে আমরা কিন্তু ফেরত আসছি, অল্পের জন্য জিততে পারিনি হাল্ট প্রাইজে। কারো মনে ইচ্ছা নাই, তাহলে এখন আমরা এখানে ফেরত আসি। তোমরা একটু ওয়েবসাইটে একটু ঘেটে দেখো, হাল্ট প্রাইজ, HULT, হাল্ট প্রাইজ। এটা ওয়ার্ল্ডের প্রচুর ইউনিভার্সিটি, তোমার মানে কয়েক হাজার ইউনিভার্সিটি এটাতে পার্টিসিপেট করে তো এন্টারপ্রেনারশিপের জন্য। অর্থাৎ তুমি যে মনে করো যে তুমি যে কনসেপ্ট আছে, এটা কিভাবে তুমি বিজনেস মডেলিং তৈরি করতে পারবা সেগুলা নিয়ে, ঠিক আছে? তোমরা যখন টিম তৈরি করবা তার অবশ্যই বিজনেসের কাউকে সাথে নিবা। আচ্ছা, কে জানি মেসেজ দিল, এনিওয়ে। তো তাহলে এখন আমরা কি দেখছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে ফায়ার টিউব বয়লার, এখন আমরা দেখতে যাচ্ছিলাম ওয়াটার টিউব বয়লার কি। আচ্ছা আচ্ছা, এখানে খেয়াল করো যে তোমার হচ্ছে গিয়ে ওয়াটার টিউব বয়লার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে ব্যাবকক এন্ড উইলকক্স বয়লার যেটাকে বলা হয়। তো এখানে খেয়াল করে দেখো যে আগে আমাদের যে টিউব গুলো ছিল সেই টিউব গুলোর মধ্যে ছিল ফ্লু গ্যাস পাস করতো। এখন আমরা এখানে টিউব গুলোর মধ্যে যেগুলো হচ্ছে টিউব, এটা হচ্ছে দেখো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো, এটাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার টিউব বলা হচ্ছে। ভিতরে ওয়াটার আছে এবং সেটা কি একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা হাফ বা তোমার হচ্ছে গিয়ে কোয়ার্টার ফিল্ড আপ একটা ট্যাঙ্ক ওয়াটার দিয়ে করা, এবং সেটার উপরে স্টিম জমা হচ্ছে এবং ভিতরে আছে ওয়াটার। এতটুকু ওয়াটার স্পেস, এটা হচ্ছে গিয়ে স্টিম স্পেস। এই ওয়াটার স্পেস স্টিম স্পেস ক্যালকুলেশন করাটা জরুরি, বাট আমরা আমাদের বাইরে যাচ্ছি, এটা এদিকে আমরা থাকছি না। তো এটা কি করা হচ্ছে, এটা কানেক্টেড হচ্ছে বিভিন্ন রকম ওয়াটার টিউবের সাথে এবং সেটা ইনক্লাইন করা আছে। ফলে কি হচ্ছে, আমরা যদি এখন এইখানে যদি তোমার কোনো টিউবে যদি পানি গরম হয় বা স্টিম জেনারেট হয়, তাহলে কি হবে, এটা বাঁকানো আছে, বাঁকানো থাকার ফলে কি হবে, এখানে স্টিমটা তৈরি হয়ে আস্তে করে এখানে চলে আসবে, তোমার ট্যাঙ্কে চলে আসবে এবং এটা উপরে জমা হবে। সে উপরে যে স্টিমটা জমা হবে সেই স্টিমটাকে করবো কি, আমরা আবার আরেকটা সুপার হিটার দিয়ে আমরা পাস করা হবে। এই সুপার হিটারটা হচ্ছে এক্সট্রা কম্পোনেন্ট, আমরা নেক্সট ক্লাসে দেখবো যে সুপার হিটার কিভাবে কাজ করে। এই সুপার হিটার দিয়ে যখন ক্লাস করা হবে তখন হবে যে স্টিমটা আস্তে আস্তে হচ্ছে কি সুপার হিটেড স্টিমে পরিণত হবে। এখানে ছিল ভ্যাপার, সেটা আস্তে আস্তে সুপার হিটার দিয়ে সুপার হিটেড স্টিমে আমরা কনভার্ট করি যদি সুযোগ থাকে আর কি। তো এখন কি হবে, তো এই স্টিমটাকে আমরা কি করা হচ্ছে, তাহলে আমরা এটাকে হচ্ছে কি এটাকে তোমার হিটেড করতে, হিটেড করার জন্য কি করছি, আমরা এখানটাতে একটা অ্যাশ তোমার হচ্ছে গ্রেটিং রাখা আছে, গ্রেট রাখা আছে, গ্রেটের উপরে আমরা কোল দিলাম, সেখানটা কোল দিয়ে তোমার হচ্ছে কি এখান থেকে হিট পাস করবে বা গ্যাস তৈরি বা ফ্লু গ্যাস তৈরি হবে, ফ্লু গ্যাস তোমার হচ্ছে কি এখান থেকে পাস করবে এবং এটাকে যেন তোমার এভাবে যায়, শুরু করে নিচ থেকে শুরু হয়ে উপরে যাবে, উপরে দিয়ে আবার স্পাইরাল আকারে ঘুরে এসে যেন বের হয়ে যায়। এর জন্য হচ্ছে কি এখান দিয়ে বিভিন্ন রকমের তোমার হচ্ছে কি এটার নাম কি ব্যাফেল ইউজ করা হয়। এখানে যে এখানে বিভিন্ন রকম ব্যাফেল, এটা তোমার হচ্ছে গিয়ে এই ব্যাফেল গুলো তোমার ব্রিক বিল্ড হতে পারে, তোমার হচ্ছে গিয়ে তোমার বা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে হতে পারে। তো এগুলাকে আমরা আগে দেখছিলাম সেটিংস বলা হচ্ছে, যে আমাদের এই সেটিংস গুলো এরকম হবে, যে বয়লার সেটিং গুলোর মধ্যে এখানে ব্র্যাকেট ইউজ, এই যে ব্যাফেল ইউজ করে কিভাবে আমাদেরকে পাস করা হবে এবং দেখো এইগুলো পাস করা একটা পর্যায়ে আবার এই যে সুপার হিটারের মধ্যে পাস হবে। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে এখানে যে স্টিমটা তৈরি হয়ে আসছিল সেটা আবার হচ্ছে কি হিটেড হবে, হিটেড হওয়ার ফলে কি হবে, আস্তে আস্তে ভ্যাপারটা তোমার সেপারেট হয়ে যাবে এবং এটা আলটিমেটলি হচ্ছে কি স্টিম স্টপ ভালভ দিয়ে বের হয়ে যাবে। তো এবং এটার জন্য সেফটি ভালভ থাকবে, যদি কারো কোনো স্টিম বেশি হয়ে যায়, প্রেসার বেশি হয়ে গেলে কি হবে, এই যে মনে করো যে এই যে কন্টেইনারটা আছে, কন্টেইনারটা তোমার হচ্ছে গিয়ে ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে বা বাস্ট হয়ে যেতে পারে। সেটার জন্য আমরা কি করি, স্টিম সেফটি ভালভ ইউজ করা হচ্ছে, প্রেসার গজ ইউজ করা হচ্ছে, ওয়াটার গজ রাখা হচ্ছে যে ওয়াটার লেভেল দেখার জন্য। একটা ম্যান হোল অবশ্যই থাকবে, এই ম্যান হোল দিয়ে অবশ্যই হচ্ছে গিয়ে মানুষ ঢুকে যেন ক্লিন করতে পারে। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আমরা যখন এটাকে বার্ন করি বা এই যে ওয়াটারটাকে যখন আমরা বার্ন করছি, এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে
আমরা এটা কি বলে ফরেন ম্যাটেরিয়াল থাকে যে ওয়াটারের মধ্যে, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ক্লে এর মতো তৈরি হয়ে যায়, সেগুলোকে বের করে দেওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে এক ধরনের একটা চ্যানেল থাকতে হবে, যেটাকে ব্লো অফ কক আছে এখানে, বা আমরা যদি মাড হোল বলে, এগুলো আমরা দেখবো যে এগুলো কিভাবে থাকে এক্সট্রা তোমার বয়লার গুলোকে কাজ করানোর জন্য। এখানে মেন হলো গিয়ে আমরা দেখবো ওয়ার্কিং প্রিন্সিপাল কিরকম, ব্যাবকক এবং উইলকক্স বয়লারে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের কাজ করে, সেট আপটা কিরকম। সেট আপটা হচ্ছে গিয়ে এরকম, মেইনলি হচ্ছে এখানে স্টিম তৈরি হবে, স্টিমটা তৈরি হয়ে তোমার যেখানে পাস করবে, স্টিমটা এখানে ঢুকবে, ঢুকে এখান থেকে বের হয়ে যাবে। তো এই আর কি। তো একটু দেখি তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা কি বলছি হরাইজন্টাল, যদিও তোমার হচ্ছে গিয়ে এটা ইনক্লাইন করা আছে 15 ডিগ্রি, কিন্তু পুরোপুরি এটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল। তো এই জন্য তোমার হচ্ছে গিয়ে ফায়ার টিউব গুলো কোন ফর্মে থাকে সেটা হচ্ছে গিয়ে এটার মেইন ইস্যু। তো ফায়ার টিউবটা এখানে হচ্ছে ওয়াটার টিউবটা কোন ফর্মে আছে সেটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল ফর্মে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে গিয়ে হরাইজন্টাল। এক্সটার্নালি ফায়ার্ড, এই যে বাইরে গরম করা হচ্ছে, এক্সটার্নালি ফায়ার, টিউবের ভিতরে ফায়ার করা হচ্ছে না। ওয়াটার টিউব ন্যাচারাল সার্কুলেশনটা একদম ন্যাচারাল, এখানে কোনো ধরনের হচ্ছে গিয়ে পাম্প ইউজ করে ওয়াটারটাকে পাস করানো হচ্ছে না, অটোমেটিক্যালি যখন এখানে স্টিম দিয়ে বের হয়ে যাচ্ছে তখন অটোমেটিক্যালি এটা ওয়াটার দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে নিচেরটা টিউব গুলো। আচ্ছা, এবং কনসিস্ট অফ এ ওয়েল্ডেড স্টিল হাই প্রেসার ড্রাম মাউন্টেড অন দ্য টপ, এটা তো ওয়েল্ডেড তোমার হচ্ছে গিয়ে হাই প্রেসার ড্রাম, হাই প্রেসার হওয়া লাগবে, আদারওয়াইজ স্টিমটা তো স্টিম জেনারেট করবে। এটা হচ্ছে গিয়ে হাই প্রেসার তৈরি করে, আমরা দেখছিলাম যে ওয়াটার টিউব গুলো 250 বার পর্যন্ত তৈরি করতে পারে, 250 বার পর্যন্ত তৈরি করতে পারে, দ্যাটস ওয়াই এখানটাতে হিউজ প্রেসার তৈরি হবে। যেহেতু হিউজ প্রেসার তৈরি হবে এই কারণে এটাকে এই কন্টেনারটা অবশ্যই হচ্ছে গিয়ে তোমার প্রেসার প্রুফ হওয়া লাগবে। From each end of the drum, connections are made with the uptake header and a downtake header. কি বলছে, প্রত্যেকটা মধ্যে আপটেক হেডার আছে এবং ডাউনটেক হেডার আছে। The headers are joined to each other by a large number of water tubes which are kept inclined at an angle about 15 degree to the horizon. 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা বাঁকানো থাকে। The water tubes are straight, solid, drawn steel tubes. এগুলো কি, এগুলো হচ্ছে স্ট্রেইট, কোনো আঁকা বাঁকা নাই, এবং সলিড ড্রন, সলিড স্ট্রং স্টিল টিউবস এগুলো। আচ্ছা, তারপরে কি আছে, the furnace is arranged below the uptake header, আরেক ধরনের ছবি দেখানো আছে। যাই হোক, এটা কি হচ্ছে, the furnace-টা করা হচ্ছে কি আপটেক হেডারের একদম ঠিক নিচে থাকে, যে আপটেক হেডারটা কোথায় ছিল, এখানটা ছিল, এটা একদম ডিপ নিচে থাকে হচ্ছে গিয়ে ফার্নেসটা, এই জন্য এখানে হিট বেশি প্রডিউস হয় ইনিশিয়ালি, যেন তোমার স্টিমটা যখন বের হবে সুপার হিটটা বেশি নিয়ে বের হতে পারে। আর তারপর কি, the baffles are provided across the water tube to act as deflectors to the flue gases and to provide them with gas passes. যে ব্র্যাকেট তোমার হচ্ছে গিয়ে ব্যাফেল ছিল এখানে, এই যে একটা ব্যাফেল, এই যে একটা ব্যাফেল, এখানে ব্যাফেল, ব্যাফেল গুলো কি করে তোমার হচ্ছে গিয়ে পাস করতে সুবিধা, পাসিং এর জন্য ইউজ করা হয়। To maintain equal gas velocity throughout this travel, the volumetric size of these passes tends to decrease from furnace to exit. অর্থাৎ তোমার হচ্ছে কি, আমরা এখানে কি করছি, ভ্যালোসিটিটাকে ইনফর্ম রাখতে যাচ্ছি। কোন ভ্যালোসিটিটা, আমাদের যে গ্যাস যেটা পাস করবে সেটার জন্য কি হচ্ছে, এই যে ভলিউমেট্রিক সাইজ গুলো আছে, এই যে পাসগুলো, যে পাসগুলো যে তোমার ব্যাসেল ইউজ করে পাসগুলো তৈরি করা হচ্ছে, এটার ভলিউমেট্রিক সাইজ অর্থাৎ ভলিউমটা করা হচ্ছে কি, এটা আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে চিমনির মুখের দিকে গেলে এটা ডিক্রিজ করতেছে, অর্থাৎ ভলিউমটা সরু হয়ে যায়, ফলে কি হচ্ছে তোমার হচ্ছে গিয়ে শেষের দিকে যখন বাইর হবে তখন চিমনি থেকে যেন দ্রুত বের হতে পারে। এর ফলে হচ্ছে কি, এটা একটা তোমার হচ্ছে গিয়ে ভ্যালোসিটিটা মোটামুটি তোমার সবগুলো সেম থাকবে, ইউনিফর্ম সেম থাকবে। The circulation of water is maintained by convective currents. কনভেক্টিভ কারেন্ট বুঝতেই পারছো কি বলা ছিল, আমাদের হচ্ছে গিয়ে সার্কুলেশনটা এখান দিয়ে মেনটেন করা হচ্ছে, যে প্রথমে হচ্ছে গিয়ে কোনো কারণে গ্র্যাভিটি ইউজ করে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে তোমার এখান থেকে স্টিম বের হয়ে গেল, তাই এখানে ফাঁকা হয়ে তোমার ওয়াটার ঢুকে পড়বে, এটা পুরোটাই ন্যাচারাল। The hottest water and steam rise from the tubes to uptake header and then through riser enter the boiler drum. এই লাইন গুলো আছে। আচ্ছা, মেইন ব্যাপারটা বলতেছে যে হটেস্ট ওয়াটারটা আমরা পাবো কোথায়, সেটা হচ্ছে গিয়ে ফ্রম দ্য টিউব আপটেক হেডার থেকে আমরা পাবো। আচ্ছা, the steam vapor escape through water to the upper half of the drum. আপার হাফ ড্রামের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে স্টিম ভ্যাপারটা চলে যাবে। এই পার্ট গুলো নেওয়া হয়েছে নেওয়াদের লেকচার থেকে, তো তোমরা চাইলে বইটা থেকে পড়তে পারো আর কি, আমি আসলে বই থেকে পড়াটাই প্রেফার করব, তো বই থেকে আর কপি করে আনতে পারি নাই, এই জন্য আর লিখতে পারি নাই, এই কারণে নেওয়াদের থেকে নেওয়া আর কি। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই কারণে লেখাগুলো একটু এলোমেলো, আমার লেখাগুলো খুব বেশি পছন্দ হচ্ছে না,
তো মেইন কনসেপ্টটা একটু বই থেকে দেখবা, তোমার চ্যাপ্টার হচ্ছে কি 17 স্টিম জেনারেটরস। এখানে তোমার এগুলো সবগুলো সুন্দর ব্যাখ্যা করে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে এগুলো ডেসক্রিপশন গুলো সুন্দর মতো পাবা, এবং চেষ্টা করবা যে খুব মানে সিম্পল ফিগার ড্র করার জন্য যদি পরীক্ষায় আসে। For getting superheated steam, the steam accumulated in the steam space is sent to the superheated tubes which are and above the water tube. আচ্ছা, তাহলে আলটিমেটলি অপারেশনটা হচ্ছে এরকম আর কি। তোমাদের হচ্ছে কি ব্যাবকক এবং উইলকক্স বয়লারের। এরপরে হচ্ছে কি আমাদের স্টার্লিং বয়লার, স্টার্লিং বেন্ড টিউব বয়লার। এখানেও তোমার হচ্ছে গিয়ে আমাদের এই ওয়াটার ফ্লোটা তোমার কি আছে দেখি, মাল্টি ড্রাম ওয়াটার টিউব বয়লার। এখানে তোমার হচ্ছে আগে ছিল সিঙ্গেল ড্রাম, এখানে হচ্ছে কি মাল্টি ড্রাম, 3টা ড্রাম থাকছে, এবং সেখানে তোমার হচ্ছে কি ওয়াটার লেভেল গুলো সবগুলো সেম রাখা হবে। সেম কিভাবে রাখা হবে এটা আমরা দেখবো। কনসিস্ট অফ মোর দেন 2 স্টিম ওয়াটার ড্রাম। তারপর কি দিস the drums are interlinked to each other with a bank of bent water tubes. তোমার এই যে এরকম প্রত্যেকটার সাথে ইন্টারলিংক করা হচ্ছে, তোমার হচ্ছে গিয়ে তোমার দুইটা এই যে এখানে যে ইন্টারলিংক করা হচ্ছে বিভিন্ন রকমের টিউব দিয়ে। আচ্ছা, the tubes are bent for the following reasons: to allow the free expansion and contraction of the tubes and to prevent the undue thermal stresses which are often set up with straight tubes. আচ্ছা, যেহেতু কখনো কখনো স্ট্রেট টিউব ইউজ করা হয়, টিউব রিপ্লেসমেন্ট বিকামস ইজিয়ার। The flexibility in design, particularly with regard to the location of drum, the tubes can enter the drums in approximately radial direction. আচ্ছা, এখানে যেটা হলো গিয়ে এটা কিভাবে কাজ করে, এখানে তোমার হচ্ছে গিয়ে একইভাবে গ্রেটিং থাকে। এখানে খেয়াল করো, এক ধরনের মোটরাইজড গ্রেটিং আছে, যেখানে হচ্ছে গিয়ে এখানে তোমার কোল দেওয়া হবে, সেই কোলটা তোমার হচ্ছে গিয়ে বার্ন করবে, বার্ন করার পরে এটা হচ্ছে আস্তে আস্তে এভাবে ঘুরে ঘুরে চলে যাবে। তো এটা বার্ন করে যাবে এবং নিচে অ্যাশটা পড়বে, এখান থেকে হিট প্রডিউস হবে, হিট প্রডিউস হয়ে এই দিক দিয়ে ফ্লো করবে। দেখি যে এখানে এই ছবিটা আছে, এই জায়গাটা ফ্লো করবে, ফ্লো করার পরে এগুলো হিটেড হবে, হিটেড হওয়ার পরে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে 3টা স্টিম ড্রাম আছে, 3টা আলাদা আলাদা ফাংশন আছে, সেগুলো হচ্ছে গিয়ে এক জায়গাতে মেনটেন করা হবে, আর জায়গায় সুপার হিটেড তোমার স্টিম তৈরি হবে। এটা একদম বেসিক ফর্মে আমি বললাম, এটাতে আসলে তোমাদের বেশি দরকার নাই, খালি একটু দেখে রাখো যে তোমার স্টার্লিং তোমার হচ্ছে গিয়ে বয়লারটা এরকম হয়। এটা খুবই প্রথম তোমার হচ্ছে গিয়ে অফিসিয়ালি এটা হয়। তো এগুলো হচ্ছে যে তোমাদের মানে যে পার্ট এতটুকুই আজকে। তো একদম বেসিক লেভেলে বয়লার গুলো কেমন হয়, কিভাবে কাজ করে, তো সেগুলোর কিছু আইডিয়া তোমাদেরকে আজকে দেওয়াটাই ছিল উদ্দেশ্য। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে গিয়ে যে কি কি ধরনের তোমার প্রেসার গজ কিভাবে কাজ করে, তোমাদের বাল্ব কিভাবে কাজ করে, স্টিম বাল্ব গুলো কিভাবে কাজ করে, সুপার হিটিং কিভাবে, ইকুয়ালাইজার আছে যেগুলো, সেগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ফাংশন গুলো আমরা দেখবো হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে। তো আজকে এই পর্যন্ত থাকুক, শেয়ার স্ক্রিন বন্ধ করে দিলাম, এটা সেভ করে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নাই? কারো কোনো প্রশ্ন নাই? দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের ত্রিপুরীর ছেলেমেয়েরা অনেক অ্যাক্টিভ থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে। তোমাদেরকে মনে হয় আমি আমার ওয়েবসাইটে দেখাইছিলাম আগে, তাই না? দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটটা? जी सर। जी सर। দেখো, ইভেন্টসে দেখো, আমি জাপানে যখন পিএইচডি করছি তখন কি কি কাজ করছি, ছবি দেখো, পোস্টার সেশন, এই দেখো ব্যাডমিন্টনে কুফসা ব্যাডমিন্টন টুর্নামেন্টে করছি, এই যে তোমার দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে তোমাদেরই বড় ভাই আমিরুল, আমরা দুজনে মিলে, দেখছো আমার মুখের চেহারা, আমরা কিন্তু এখানে কুফসাতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে রানার্স আপ হয়েছি, ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরা তোমার মালয়েশিয়ান এদেরকে হারায়, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ম্যাচ। তারপর তোমার ক্রিকেট খেলছি, ক্রিকেট টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা হচ্ছে আমি, দেখছো কত মোটা সোটা মানুষ, ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম আমি, পুরো ইন্ডিয়ান টিমকে হারে আমরা সামার কাপ চ্যাম্পিয়ন হয়েছি।
তারপরে এটা হচ্ছে গিয়ে যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাইছি আমরা, সেটা হচ্ছে গিয়ে দেখো এই যে তোমার রূপম, এটা হচ্ছে গিয়ে ট্রিপলির। এই মুনতাসির, দেখো আমরা বুড়া সবগুলা, এই বুড়া বয়সে গিয়ে আমরা হাল প্রাইজ দিচ্ছি পুরো জাপানে। তারপরে তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন এনার্জি উইক, এগুলোতে পার্টিসিপেট করছি। তারপরে তোমার হইতেছে এই দেখো প্রোগ্রাম কত রকমের কিছু, ঠিক আছে, ঘুরে ঘুরে বেড়াইছে। এই যে ফ্যাক্টরি ভিজিট এট টঙ্গী, তারেক আব্দুল্লাহ, তোমার হচ্ছে গিয়ে টেক্সটাইল মানে তোমার ফ্যাক্টরি মালিক, তার ফ্যাক্টরিতে আমরা চুক্তি করছি পিএইচডি থাকা অবস্থায়। তার চুক্তিতে কি ছিল যে হাল প্রাইজ জিতছিলাম, তোমার হচ্ছে গিয়ে জাপান চ্যাম্পিয়ন ছিলাম আমরা, আমাদের টিম। তারপরে এই তো এরকম, এটা ছিল আমাদের এই যে আমাদের হাল্ক ক্যাসেলে গিয়ে আমরা সেখানে গিয়ে খুব মজা করছি। আমাদের এখানে হালকা 1.5 মাস ছিল, এখানে বিভিন্ন কম্পিটিশন হয়েছে, আমি সেখানে এই যে এরো ফাইটিং মানে মজা করছি আর কি, আর্চারি করছি। তো এরকম প্রচুর কাজ, প্রচুর 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 কাজ করা হয়েছে এই 5 বছরে। তো এর মধ্যে করতে করতে হচ্ছে কি আমাদের যে হাল প্রাইজের কনসেপ্টটা চলে আসছে, ঠিক আছে। তো তোমরা, আমি তোমাদেরকে বলি, তোমরা যে বসে আছো, বসে না থেকে তোমরা বিভিন্ন রকমের কাজ করো, বিভিন্ন রকম কাজ করতে 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 একসময় দেখবা যে সবকিছুই হচ্ছে গিয়ে এই যে আমার দেখো অ্যাওয়ার্ড গুলো দেখো, এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই যে কিউপের এনার্জি অ্যাওয়ার্ডস। এখানে আমি তোমাদের জন্য 2টা প্রজেক্ট রাখছিলাম। একটা প্রজেক্ট ছিল হচ্ছে ওয়াটার হারভেস্টিং, যেটার কারণে আমি লাস্ট এনার্জি অ্যাওয়ার্ডটা পাইছিলাম। যে ওয়াটার হারভেস্টিং ছিল হচ্ছে গিয়ে এয়ার থেকে ওয়াটার হারভেস্ট করা। মানে আমরা চাইলে এই যে ওয়াটার ক্রাইসিস আছে এখন সামনে, তোমার হচ্ছে গিয়ে ডিস্যালিনেশন, মানে আমাদের যে ওয়াটার গুলো আছে, যে নদীগুলো আছে, এখানে হচ্ছে গিয়ে স্যালাইন হয়ে যাবে, স্যালাইন ওয়াটার হয়ে যাবে, তখন ওয়াটার ক্রাইসিস হবে। তো সেগুলো থেকে আমরা কিভাবে বের হব, তখন আমি এগুলো চিন্তা করতাম। চিন্তা করতে করতে আমি তখন একটা বিভিন্ন রকম ঘাটাঘাটি করে আমি যখন অ্যাডজর্পশন সিস্টেমের কারণে যেটা নিয়ে আমরা কাজ করি, সেখান থেকে একটা ডিজাইন করলাম। সেই ডিজাইনটা কি ছিল? ডিজাইনটা ছিল হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার, মানে আমরা এয়ার থেকে ওয়াটার কালেক্ট করব এবং সেটা একদম পিওর ওয়াটার হবে। সেই প্রজেক্টটা যখন দেই সেখানে আমি হচ্ছে গিয়ে সিলভার মেডেল পাই, সিলভার অ্যাওয়ার্ড পাই, গোল্ড পাইনি, গোল্ড পাইছে একজন জাপানিজ। তো গোল্ড অ্যাওয়ার্ড পাইনি, সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো 4 জন্য তারা আমাকে 4 লাখ ইয়েন দিছিল, দিয়ে বলছিল বানাও। তারপরে আমি বানানো শুরু করছিলাম আমাদের এখানে, পাশাপাশি ইন্ডিয়া থেকে একজন যোগাযোগ করছে, তারা বলছিল 20 লাখ ইয়েন দিবে। তো এগুলো দিয়ে তখন আমি শুরু করছিলাম। পরে আমি আমার প্রফেসরকে বললাম যে প্রফেসর আমি এটা এখানে করবো না, আমি এটা বাংলাদেশে করবো। বলে তাহলে করো তুমি বাংলাদেশে গিয়ে। তাহলে বাংলাদেশে আমি ফান্ড খুঁজতেছি তোমার হচ্ছে গিয়ে ওয়াটার হারভেস্টিং এর জন্য। সেটা কিরকম? তোমার হচ্ছে গিয়ে রাতের বেলায় হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল গুলো থাকবে, সেগুলো ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ওয়াটার কালেক্ট করবো। করার পরে হচ্ছে গিয়ে দিনের বেলায় সানলাইট দিয়ে সেখান থেকে হচ্ছে গিয়ে ডিসলভ করে একদম পিওর ওয়াটার পাবো ইভাপোরেশন করে। তো সেটা করা সম্ভব আর কি। তো এটার জন্য আমাদের খুবই সিম্পল ডিভাইস লাগবে। তো আমি অলরেডি শুরু করে দিয়েছি তোমার বিসিএসআইআর এ, তাতে যোগাযোগ করে আমার বন্ধু আছে, ওরা বলছে ওরা এটা বানা, আমি তোদের হেল্প করতেছি, আমি ম্যাটেরিয়াল দিচ্ছি, ওদের ডিজাইন দিচ্ছি, ওরা এখন এটা বানাচ্ছে। তো আমি কিন্তু ইন দ্য মিন টাইম কাজগুলো করতেছি। তারপরে এই যে ডিনস অ্যাওয়ার্ড যেটা পাইছিলাম, আমি ডিনস অ্যাওয়ার্ডটা কিসে পাইছিলাম? তোমার হচ্ছে গিয়ে এটা ছিল হচ্ছে গিয়ে আমি একদম পুরো নিউ কনসেপ্ট দিছিলাম যে তোমার হচ্ছে গিয়ে কিভাবে পোরাস ম্যাটেরিয়ালের তোমার হচ্ছে গিয়ে পোরোসিটি ক্যালকুলেট করা যায় তোমার হচ্ছে গিয়ে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি দিয়ে। তো তারপরে যে তার আগেরটা যে ইয়াং রিসার্চ অ্যাওয়ার্ড পেলে এনার্জিতে পাইছিলাম, এটা দিছিলাম তোমার হচ্ছে গিয়ে এই প্রজেক্টটা ছিল, এটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট। সেটা ছিল হচ্ছে গিয়ে তোমার এই ওয়াটার হারভেস্টিং ছিল, এটা হচ্ছে গিয়ে তোমার সাউন্ড হারভেস্টিং। মানে হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে সাউন্ড এনার্জি বা ভাইব্রেশন থেকে এনার্জি প্রডিউস করা। তো সেটার জন্য আমাদের কি দরকার? সেটার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে 2D ম্যাটেরিয়াল দরকার। 2D ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি করি? 2D ম্যাটেরিয়াল যদি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল হয়, তাহলে এখানে কি হবে? এখানে ভাইব্রেশন দিলে তোমার কি হবে? এখানে পোটেনশিয়াল ডেভেলপ করবে। তো সেই পোটেনশিয়াল ডেভেলপ করে আমরা কি করতে পারবো? সেটা দিয়ে আমরা চাইলে হচ্ছে গিয়ে একদম খুবই মানে হচ্ছে গিয়ে মনে করো পিকো অ্যাম্পিয়ার লেভেলের ইলেকট্রিক তৈরি করতে পারি। তো এটার অ্যাপ্লিকেশন কোথায়? এটার অ্যাপ্লিকেশন আমি একটা দেখাইছিলাম, খুবই তখন জনপ্রিয় ছিল। এটা অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে গিয়ে তোমার মনে করো যে আমরা এখন তো খুবই অ্যাডভান্স হচ্ছে ইলেকট্রনিক্স বা তোমার ডিভাইসের দিক থেকে। দেখবো যে আমাদের বডিতে বিভিন্ন রকমের ডিভাইস ইমপ্ল্যান্ট করা হবে। এখন যেমন আমাদের পেস মেকার বসানো হয় আমাদের আমাদের হার্টের সাথে মানে সাপোর্ট করার জন্য। তো এই যে পেস মেকার বসানো হয়, তো এরকম প্রচুর তোমার ডিভাইস আমাদের বডিতে ইমপ্ল্যান্ট করা হবে ভবিষ্যতে। আগামী 10 বছর পরে দেখবা হয়তোবা আমাদের বডির মধ্যে বিভিন্ন রকমের আমাদের যে ব্লাডের যে তোমার সুগার লেভেল, এইগুলো দেখার জন্য বিভিন্ন রকমের ডিভাইস চামড়ার ভিতরে বসিয়ে দেওয়া হবে। তো
এখন কথা হলো যে সেগুলোর ভিতরে তো ব্যাটারি দিয়ে চলবে সেই যন্ত্রগুলো, সেই ব্যাটারি গুলো তুমি চার্জ করবা কিভাবে? তাহলে কি তুমি আবার সেই বডি কেটে নিয়ে এসে আবার চার্জ করবা? না। তার থেকে ভালো সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি যদি এখানে একটা আল্ট্রাসনিক ভাইব্রেশন পাঠানো হও, সেই ভাইব্রেশনটার কারণে যদি তুমি সেই ব্যাটারিটা চার্জ করতে পারো, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে পিজ ইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে এটা সম্ভব। তো আমি তখন সেগুলোর জন্য প্রপোজাল দিছিলাম যে আমরা সেটা করতে পারি, অর্থাৎ তোমাদের হয়তো 20 বছর 30 বছর লাগবে ডেভেলপ হতে, কিন্তু আমরা এভাবে আগাইতে পারি। সেই কনসেপ্টটা দিয়ে আমি এখানে আবার একটা এনার্জি অ্যাওয়ার্ড পাইছিলাম। তো এটা হাল্ক প্রাইজে জাপান উইনার, তারপরে বেস্ট পোস্টার, বিভিন্ন রকমের কিউরেক হাবি জাবি অনেক রকমের। এই কাজগুলো ছিল হচ্ছে একাডেমিক এবং নন একাডেমিক সবকিছুতে। তো তোমাদেরকেও বলতেছি যে তোমরা ইনভলভ হও বিভিন্ন জিনিসে, এগুলা চিন্তা করো যে কিভাবে হচ্ছে গিয়ে প্রবলেম সলিউশন করা যায় আর কি। পড়তেছো, পড়ার পাশাপাশি চিন্তা করো যে আমরা এই জিনিসটা পড়লাম, তাহলে এই জিনিসটা আসলে অ্যাপ্লিকেশন কোথায়, আমরা কিভাবে চিন্তা করতে পারি। তাহলে আমার যে রিসার্চ গুলো সেগুলো কিন্তু হচ্ছে কি অ্যাপ্লিকেশন বেসড। বুঝতে পারছো? রিসার্চের অনেকগুলো পার্ট আছে, যেমন আমার পার্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড, অর্থাৎ সায়েন্স থেকে আমরা কিভাবে আমরা অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারি। সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাপ্লিকেশন। তো এর পরবর্তী আরেকটা পার্ট থাকে, সেটা হলো গিয়ে আমাদের যে আমরা যে কাজটা করব এটা কি আদৌ ভায়াবল হবে কিনা, অর্থাৎ এটা কি আদৌ তো হচ্ছে গিয়ে বিজনেস অ্যাসপেক্টে বা তোমার ইনভেস্টরদের কাছে এটা লুক্রেটিভ হবে কিনা, সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের কিছু অ্যানালাইসিস আছে, সেগুলো আমি করছি তোমার সামহাউ। তো সেগুলো আমি শিখছিলাম, তোমাদেরকেও আমি দেখাতে পারবো সেগুলো ভবিষ্যতে যদি তোমরা চাও। তো সেগুলো দরকার। যেমন একটা তোমাদের তোমাদের বাসায় বসে আছো, এক ধরনের তোমার টিভি সিরিজ আছে, সেটা দেখতে পারো, সেটার নাম হলো শার্ক টেইল। তো শার্ক টেলটা তোমরা দেখতে পারো। শার্ক টেলে তোমরা দেখবা যে এরকম বিভিন্ন রকমের যে এন্টারপ্রেনাররা আসার পরে সেখানে হচ্ছে গিয়ে তারা তাদের যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টটাকে তোমার হচ্ছে গিয়ে আরো প্রোডাকশন বাড়ানোর জন্য ইনভেস্টমেন্ট চায়। এই জন্য ইনভেস্টরদের কাছে ওরা গিয়ে বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন রকমের তোমার হচ্ছে গিয়ে মানে তাদেরকে বায়াস করার চেষ্টা করে। তো ওই শার্ক টেল যখন তোমরা দেখবা, তো এখন বাসায় বসে আছো বা তোমরা যদি মনে করো ইউটিউবে পাওয়া যায়, এগুলো তুমি যখন দেখবা তখন বুঝবা যে মানে আসলে ওয়ার্ল্ডটা কিভাবে চলতেছে। যে তোমার হলো গিয়ে শুধুমাত্র যে মানে আমরা যে জব ওরিয়েন্টেড পড়াশোনা হয় বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা হয়, এখন যে এন্টারপ্রেনারশিপটা যে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের গভর্নমেন্টও বলতেছে বারবার, সেটা তোমরা বুঝবা যে এই কনসেপ্ট গুলা কি, এটা তোমার নতুন ডাইমেনশনে চিন্তা করতে পারবা। তো এগুলো আর কি। আমি খুব শিগগিরই তোমাদের এটার বিষয়ে এন্টারপ্রেনারশিপ বা এগুলোর বিষয়ে আমি একটা সেমিনার নিব আর কি তোমাদের ডিপার্টমেন্টে। তোমরা এটা জয়েন করো যদি পারো, তোমাদের উপকার হবে। বা আমরা চেষ্টা করবো যে যারা আরো এন্টারপ্রেনার আছে বড় বড় যাতে নিয়ে আসার জন্য। তো তাদের সাথে কথা বলবা, কাজ করবা, কিভাবে হচ্ছে গিয়ে তোমাদের যে রিসার্চটা বা তোমাদের যে নলেজটাকে কিভাবে তোমরা আস্তে আস্তে ওখানে নিতে পারো। যেমন লাস্ট একটা উদাহরণ দেই, তোমাদের যে এখানে শাহিন ভাই আছে, আমাদের যে এসটিআরসি একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, সেমিকন্ডাক্টর রিসার্চ ল্যাব আছে আমাদের দোতলায় দেখবা, এখানে শাহিন ভাই আছে। এই লোকটা খুব বেশি এডুকেটেড না, কিন্তু সে করে কি তার যে নলেজ আছে সেই নলেজ গুলোকে সে অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যেতে চায়। তো সে আমাকে গতকালকে ফোন দিছে। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমি একটা বিষয় জানতে চাই, তো এটা আসলে কিভাবে করা যায়। বললাম বলেন। তো বলতেছে যে ওই দিন ভিসি স্যারের দপ্তরে গেলাম, গিয়ে দেখলাম যে আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ওনারা একটা চেম্বারের মধ্যে রেখে দিচ্ছে, দিয়ে বলছে এখানে হচ্ছে গিয়ে আল্ট্রাভায়োলেট রে দিয়ে এগুলো ভাইরাস মুক্ত করা হচ্ছে, করোনা ভাইরাস মুক্ত করা হচ্ছে। তো সেটা কিভাবে কাজ করে আমি জানতে চাই। তো আমি বললাম যে দেখেন আমি তো সেটা জানি না, আলটিমেটলি করোনা ভাইরাস যে কোন ফ্রিকোয়েন্সিতে মারা যাবে বা লাইটের মানে আমাদের আল্ট্রাভায়োলেট রেটে ইউজ করব, সেটা যে কত রেঞ্জে গেলে আমরা যেটা পারবো সেটা কিন্তু আমার কোনো আইডিয়া নেই। তো সেটা কি করা যায়, তারপরে আমি আমাদের এখানে মাইক্রোবায়োলজি এক প্রফেসর আছে তার সাথে যোগাযোগ করলাম। সে বললো যে সেটা পড়ে জানাবে যে আমাদের এটার স্পেসিফিকেশনটা কি হওয়া লাগবে। তো আমি তারপরে শাহিন ভাইকে বললাম আপনি যান ওর সাথে কথা বলে স্পেসিফিক জেনে আসেন, জেনে সামনে ডিভাইসটা দেখেন বানাতে পারেন। তো তারপরে সে তার সাথে কথা বলে দেখো ওনার নলেজ কিন্তু বেশি নাই, কিন্তু সে কিন্তু এই যে চিন্তা করা শুরু করে দিচ্ছে যে আমি ডিভাইসটা বানাতে পারলে তো বাংলাদেশের মানুষের উপকার হয়ে যাবে, আমি কেন পারবো না। তো প্রশ্নটা হলো এরকমই যে তোমরা কেন পারবা না। তোমরাও চিন্তা করো যে এরকম আমরা ছোট করে ডিভাইস, এই যে মনে করো আমরা যে অক্সিমিটার ইউজ করি, অক্সিমিটারটা এই যে আমাদের পালস অক্সিমিটার ইউজ করি, এটা খুবই সিম্পল একটা ডিভাইস, ঠিক আছে। একটা তোমার মানে এটা বানানো খুবই সোজা। তাহলে এখন সেটার জন্য আমাদের কি লাগবে, আমাদের সেই হচ্ছে টিএফটি তোমার হচ্ছে থিন ফিল্মটা লাগবে।
তোমরা নিয়ে আসো, আবার ডিভাইসটা বানাই ফেলবা, হোক না বড় হোক বাল্কি হোক, বানাও, বসে বানাই ফেলো ছোট করে ডিভাইস। তো এরকম আমাদের যেমন আসাদ স্যার ছিল, আসাদ স্যার তখন মান্ধাতা আমলে আসাদ স্যার কি করছে, সেই সময় সে রেডিও বানায় ফেলছে বসে বসে, যে ইলেকট্রনিক্স নলেজ দিয়ে রেডিও জ্যামার বানায় ফেলছে। জ্যামার বানায় কি করছে, মজা করতো যে পুরা হোল এখানটার মধ্যে পুরো কোন রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে না, যে কোনো চ্যানেলে ধরতে পারতেছে না, কারণ সে ওই ফ্রিকোয়েন্সি জ্যাম করে দিত। তাই আসাদ স্যার করছে এইগুলো কাজগুলো। তোমরাও এরকম চিন্তা ভাবনা করো, তোমাদের নলেজ গুলো কিভাবে কাজে লাগানো যায়, বা আমি এই বিষয়ে জানতেছি এভাবে কি অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া যায়। তো এই আর কি, তোমাদের সাথে আমরা আসি, আমাদের সাথে কথা বলো, আমি যেটা পারি সেটা তোমাকে জানাবো, না পারলে কোনো লাইনে নিয়ে যাবো, বলো ওর সাথে যোগাযোগ করো। আর আমারও তো সীমাবদ্ধতা আছে, আমারও জানার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমি বলতে এটা পারবো না, তোমাকে লাইন দেখাইতে পারবো না। তোমার যদি না গায়ে আসো, তুমি যদি এক স্টেপ আসো, আমি তোমাকে 10 স্টেপ হেল্প করতে পারবো। তো ব্যাপারগুলো হচ্ছে এরকম আর কি। আচ্ছা, এগুলো তো রেকর্ডিং হচ্ছে মনে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখি। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো বিষয়ে জিজ্ঞাসা আছে, কোয়েরি? স্যার বলো। স্যার আজকের কনটেক্সটের বাইরে একটা প্রশ্ন আছে স্যার। তাহলে দাঁড়াও, ওটা আমি রেকর্ডিং অফ করে দিই।